এতদিন পরে তোমার চেম্বারে গিয়ে আমি যে জিনিসটা দেখি সেটা মোট কথা আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। হঠাৎ করে ফোনটা আসে হুগলি থেকে। তো কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার ওর মধ্যে দেখতে পাচ্ছি, যে অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো আনপ্রেডিক্টেবল। বললো একটা বন্ধু মারা যাওয়ার পর থেকে এই ঘটনাটা ঘটছে। ছেলেটা যখন চেম্বারে এসে উপস্থিত হয় মায়ের সঙ্গে, ছেলেটাকে দেখে মনে হচ্ছিল যেন এটা বীতশ্রদ্ধ, জীবনের প্রতি একটা অনীহা। ওর একটা বন্ধু ছিল, তো দুজনে মিলে একটা নদীর ধারে যেত রিল বানাতে। এই করতে গিয়ে হঠাৎ করে মোবাইলটা হাত থেকে মোস্ট প্রবাবলি জলের মধ্যে পড়ে যায়, খুঁজতে যায় এবং পা পিছলে যায়। জলের গভীরতা ছিল, তলিয়ে যায়। যে একদিন হঠাৎ করে রাত্রিবেলা ছেলে বিছনা থেকে উঠে চলে যাচ্ছে, দেখছি ফ্রিজ থেকে কিছু একটা যেন বার করছে। কিমা করা মাংস আগের দিন রাত্রিবেলা রাখা ছিল, সেই কিমা মাংসটা নুন দিয়ে খাবার জন্য চেষ্টা করছে এবং 2-4 পিস খেয়েও ফেলেছে। যে বাথরুমে কলের বালতি রেখে কল খুলে দিয়ে বালতিতে জল ভর্তি করে সেই জলের মধ্যে মাথা ঢোকায়। শনি সপ্তম ঘরে, কেতু আর মঙ্গলের মিলনস্থল অষ্টম ঘরে। এই যে টোটাল প্ল্যানেটেরিয়াস কনজাংশনটা, এটা কি কোনো না কোনোভাবে মৃত্যুকে ইন্ডিকেট করে? গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আমাদের সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার সুরজিৎ ব্যানার্জি। সুরজিৎ দা মারাত্মক একটা ঘটনা আজকের এপিসোডে আমাদের সাথে শেয়ার করেছেন। ইনফ্যাক্ট এই ঘটনাটা আমি নিজে খুব কাছ থেকে দেখেছি, ভীষণ ডিপলি ফিল করেছি। আমাদের খুব কাছের কেউ যখন অপঘাতে মারা যায়, তার আত্মার কতটা কষ্ট হয় এবং সেই কষ্ট পেতে পেতে সেই অতৃপ্ত আত্মা কতটা ডেসপারেট হয়ে ওঠে। মর্মান্তিক একটা ঘটনা আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন। এছাড়াও আজকের পডকাস্টে থাকছে বেশ কিছু ডার্ক অ্যাস্ট্রোলজিক্যাল কনভারসেশন। পুরো এপিসোডটা অবশ্যই দেখুন। এছাড়াও কমেন্ট করে জানান আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন, আর লাইক বাটনটাও প্রেস করতে ভুলবেন না। যদি আপনারাও চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা, আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সুরজিৎ দা। হ্যাঁ, কেমন আছো? খুব ভালো আছি, মায়ের কৃপায়, তোমাদের ভালোবাসায় চলছে, ভালোই চলছে। লাস্ট মান্থে তোমার সাথে একটা এপিসোড আমরা রিলিজ করি, যেই এপিসোডটা বহু মানুষ দেখেছেন এবং তারা অনেক প্রশ্ন করেছেন। তাদের কনসার্ন নিয়ে তো আজকে আমরা কথা বলবো, তবে সেই সব টপিকে ঢোকার আগে আমরা চলে যাব আজকের ঘটনায়। একদম, যেই ঘটনাটা নিয়ে আজকে আমরা কথা বলবো, কোথাও না কোথাও ইনডিরেক্টলি আমিও এই ঘটনাটার সাথে যুক্ত হলেও যুক্ত। কারণ জুলাই মাসের ফার্স্ট উইকের শনিবার, আমি যদি খুব ভুল না করি, তুমি সকাল সকাল আমাকে ফোন করে বলো অ্যাজ সুন অ্যাজ পসিবল অরিত্র তুমি আমার দক্ষিণেশ্বরের চেম্বারে চলে আসো। ঠিক তাই। তারপর আমি গিয়ে যেটা দেখি সেটা যথেষ্ট ক্রিপি এবং ভয়ানক, এবং আমি এক্সপেক্ট করিনি। কারণ এর আগে এরকম ঘটনা আমি নিজের চোখে একবার ফেস করেছিলাম, বাট তারপর এতদিন পরে তোমার চেম্বারে গিয়ে আমি যে জিনিসটা দেখি সেটা মোট কথা আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। একদম শুরু থেকে এই ঘটনাটা নিয়ে আমরা কথা বলবো, কারণ সেদিনই আমি তোমাকে বলেছিলাম যে সুরজিৎ দা নেক্সট পডকাস্টে আমরা এই ঘটনাটাই সেদিনই কথা হয়েছে ডিসক্লোজ করব। ইনফ্যাক্ট কিছু জিনিস আমরা মেনটেন করব, সেটা হচ্ছে এই ঘটনার যে ভিকটিম তার নাম একদমই কোনোভাবে ডিসক্লোজ করা যাবে না। কারণ সেদিনকে যখন আমরা পার্টিকুলারলি আমি যখন সেই ছেলেটার ভিডিও তুলতে গেছিলাম, তখন তার বাড়ির লোক ভীষণভাবে আপত্তি জানায়, তাদের কনসেন্ট ছিল না। তো সেই কারণে আমি বলবো যে তুমি নামটাকে ঠিক একদম চাপা রেখেই তুমি এগাও। বাচ্চা ছেলে তার শুরু থেকে বলো, কারণ তারও ক্যারিয়ারের ব্যাপার রয়েছে। সেটাই ঠিক আছে, সমাজে তারও একটা দৃষ্টিভঙ্গি থাকে, সমাজের একটা দৃষ্টিভঙ্গি থাকে যে তাকে কিভাবে এরপরে জিনিসটা হ্যান্ডেল করতে হবে।
তো একদম তার নামটা ডিসক্লোজ না করে আজকের ঘটনা একদম শুরু থেকে বলো যে কেসটা তোমার কাছে কিভাবে এলো, কেন এলো, ছেলেটার সাথে কি কি ঘটেছিল আর তার কি ব্যাক স্টোরি ছিল। একদম পুরো ডিটেলসটাই আলোচনা করবে। তো প্রথমেই তোমাকে থ্যাংক ইউ জানাই, কারণ তুমি সেদিন চেম্বারে এসেছিলে তোমার ব্যস্ততম শিডিউল থেকে। কারণ আমি ব্যাপারটা অনুধাবন করার পর আমি ভাবলাম অরিত্র যেহেতু এই সমস্ত প্যারানর্মাল কাজকর্মের সঙ্গে যুক্ত, তো অরিত্রের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা একটা কনক্লুড ডিসিশনে আসবো। আর ছেলেটাকে দেখে আমি নিজে ভীষণভাবে কনফিউজড হয়ে গেছিলাম। ঠিক তাই, কারণ আমি এটার কোনো ভার্ডিক্টে আসতে পারছিলাম না যে এটা কি আদৌ যেটা আমরা ভাবছি সেটা। হ্যাঁ একদমই একটা সাইকোলজিক্যাল ইস্যুস রয়েছে। ডেফিনেটলি, ওটা দেখে তো প্রথমটা মনে হচ্ছিলই। যাই হোক, প্রথমেই বলি যে প্রথমে আমি তো দক্ষিণেশ্বরে চেম্বার করি, দীর্ঘদিন ধরে লোকে মানুষজন চেনে জানে। আর সেই জানা চেনার সুবাদেই হঠাৎ করে একদিন দক্ষিণেশ্বর, মানে যে শনিবার তুমি গেছিলে তার আগের উইকে ঘটনাটা ঘটে। মানে আমাকে ফোনটা যেদিন করা হয় সেই দিন ফোনটা করা হয়। তো হঠাৎ করে ফোনটা আসে হুগলি থেকে, জায়গাটা হুগলি। আমি নাম ডিসক্লোজ যেহেতু আমরা প্রথমেই কমিটেড যে নাম আমরা বলবো না, প্রথমে হুগলি থেকে ফোনটা আসে। ফোন তো আমি যথারীতি কাজে ব্যস্ত থাকি বলে ফোনটা ধরতে পারি না, কিন্তু আমার ওই যারা সঙ্গী সাথী থাকেন তারাই ফোনটা ধরেন। ফোনটা ধরার পর আমাকে বলেন যে দাদা একজন ফোন করছেন, একটা স্টুডেন্টের মা, হুগলি থেকে স্টুডেন্টের মা। উনি সেই রকমই পরিচয় দেন যে আমার ছেলে স্টুডেন্ট, কিছু সমস্যার জন্য আমি ফোন করছি, কথা কি বলা যাবে। এবার আমি জেনারেলি চেম্বারে বসে সকলের সঙ্গে কথা বলতে পারি না, কারণ আমার ক্লায়েন্ট থাকে। আমি ক্লায়েন্ট দেখতে দেখতে সেই সময়টা কভার হয়ে যায়, তারপর তার মাঝখানে ফোনে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না, কনসেন্ট্রেশন লেভেলটা ব্রেক হয়। মানুষের জীবনের প্রেডিকশন নিয়ে ছেলে খেলা করা যাবে না। মানুষের জীবনের প্রেডিকশন নিয়ে সিরিয়াস ওয়েতে তারা অনেক আশা নিয়ে মানুষ বিপদে পড়ে আমার কাছে আসছে, আমাকে বিশ্বাস করে আসছে। সেই বিশ্বাস কোনো মতো আমি ভঙ্গ হতে দিই না, এবং যারা আমার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই জানেন যে আমি কতখানি সময় দিই, কতখানি সময় নিয়ে তাদের অ্যানালিসিস। আমি নিজেও তো গিয়ে দেখি। একদমই তাই। তো সেই জায়গা থেকে ফোন আসে যথারীতি, যেহেতু মায়ের কাকুতি বা মায়ের একটা আত্মিক বেদনা কথা আমার যিনি সঙ্গী সাথী আছেন তারা বললেন। আমি বললাম যতই কাজে ব্যস্ত হোক না কেন, সমস্যায় পড়েছে বলেই আমাকে ফোন করছে, আমি ফোনটা ধরি। তো আমি নিজে হাতে ফোনটা ধরি। ধরার পর উনি বলেন যে সুরিতবাবু বলছেন, আপনি তো অ্যাস্ট্রোলজার, তন্ত্রের কাজ জানেন। আমি বললাম এটাই আমার প্যাশন এবং প্রফেশন আজকে। বললো হ্যাঁ আপনার নাম অনেক শুনেছি, তো খুব মহা বিপদে পড়েছি, আপনার সঙ্গে কিভাবে কনসাল্ট করা যায়। আমি বললাম দেখুন কনসাল্ট তো বাই ফোন হবে না, কি হয়েছে আমাকে একটু যদি ফোনে বলেন। উনি বললেন আমার ছেলে একদম পড়াশোনা করতে চাইছে না, মন বসছে না পড়াশোনায়, খুব চঞ্চল, ফ্রিকেল মাইন্ডেড, আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে। তো আমি বললাম আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে তো ওকে পড়াশোনা কনসেন্ট্রেশন করার জন্য আপনারা কাউন্সেলিং করি ভালো করে। বললেন না আরও কিছু ব্যাপার আছে যেগুলো ফোনের মাধ্যমে বলা খুব মুশকিল, ফোনের মাধ্যমে বলা যাবে না। আমি তবু একটু হিংস দিন না। বলো ফোনের মাধ্যমে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার ওর মধ্যে দেখতে পাচ্ছি, যে অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো আনপ্রেডিক্টেবল। সেই বিহেভিয়ারগুলো নিয়ে আমরা খুব চিন্তিত, বিতস্রগ্রস্ত, এবং আমাকে অনেকেই বলেছেন সাইকিয়াট্রিস্টকে দেখাতে। আমরা সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছি, কিছুটা হয়তো ডিপ্রেশনের জায়গা থেকে বেরিয়েছে। আমি ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করে ফেললাম যে ঘটনাটা কি ঘটেছে যে আপনার ছেলে ডিপ্রেশনে যাচ্ছে। বললো একটা বন্ধু মারা যাবার পর থেকে এই ঘটনাটা ঘটছে। আমি বললাম ঠিক আছে, বন্ধু মারা যাবার পর থেকে, এটুকুনি। আমি সঙ্গে সঙ্গে ওনাকে বললাম যে দেখুন আজকে হবে না, আপনি হুগলিতে থাকেন, আসতে দেরি হবে, আমারও শিডিউল প্রায় শেষের পথে, আমিও বেরিয়ে যাবো, আমার অন্য কাজকর্ম থাকে। ইফ ইট পসিবল যদি আপনি সময় করতে পারেন, নেক্সট ওই যেদিন তোমাকে ডেকেছিলাম শনিবার দিন আপনি আসতে পারেন। তখন উনি বললেন একটু দেরি হয়ে যাচ্ছে দাদা। আমি দেখুন দেরি হওয়া, আমার তো অন্যান্য জায়গায় শিডিউলগুলো থাকে, তো আপনাকে সেই জন্য শনিবার দিন আমি যত তাড়াতাড়ি সম্ভব শনিবার দিন আপনি বললাম। বলতে ঠিক আছে আমি শনিবার দিন ডান, আমাকে ফার্স্ট আওয়ারে দেখে দেবেন। আর তোমাকে আমি ফোনটা মোটামুটি করেছিলাম সকাল 9:30 পৌনে 10টা নাগাদ ফোন করেছিলাম, আর ওনারা এসে পৌঁছেছেন 11:30টার ভেতরে। তখনও মানে আমি জাস্ট ঢুকছি, মানে তুমিও ঢুকেছো আমিও ঢুকেছি, দুজনেই মুখোমুখি কিছুটা হয়েছি। তো সেই জায়গা থেকে ওনারা চেম্বারে আসেন, এবং তারপর তো তুমি ওনার সামনে ছিলে, দেখেছো। তারপর আমি ঘটনাটা পুরো তোমাকে বলি, তারপর আমরা কনক্লুড ডিসিশনে আসবো। একটা জিনিস আমি দেখেছিলাম সেদিনকে যখন তোমার চেম্বারে আমি বসে আছি, ছেলেটার যে প্যারেন্টস বা ছেলেটার যে গার্ডিয়ান, তারা কিন্তু কোথাও না কোথাও ভীষণভাবে আড়ষ্ট হয়েছিল। তারা কিন্তু খোলাখুলি অনেক কিছু বলছিল না, একটা হেজিটেশন তো ছিলই।
এবার যতবার তুমি দেখেছো আমি কোয়েশ্চেন করে যাচ্ছি, ওনারা একটুখানি এড়িয়ে যাচ্ছেন, বলছেন, অথচ একটা বলার ইচ্ছা রয়েছে কিন্তু বলতে যেন চাইছে না। সব জিনিসে একটা মেনটেন ভাব রয়েছিল, মানে প্রাণ খোলাভাবে কথাবার্তা কিন্তু বলছিলেন না। হয়তো ওনাদের তখনও আমার উপর ট্রাস্ট আসেনি, বা হয়তো ভাবছিল যে ব্যাপারটা কী জায়গায় যাবে, কী অ্যানালিসিস করবে। সব দেখুন, সন্তান সকলের কাছে সবথেকে প্রিয় জিনিস, প্রিয় একজন, সেই জায়গা থেকে হয়তো ডিসক্লোজ করতে চাইছিলেন না। কিন্তু যখন আমরা পুরো ব্যাপারটা জানলাম, উনি তো হাউ হাউ করে কেঁদেও ফেললেন। তো তোমার সামনেই ঘটনা ঘটেছে। তো যাই হোক, উনি এলেন, আসার পর আমার সামনে বসলেন। আমি ওনার ডেট অফ বার্থ নিলাম। ডেট অফ বার্থ নিয়ে আমার তো এটা নিয়ম ডেট অফ বার্থ, কখনো ডেট অফ বার্থ না থাকলে পাম, কখনো না থাকলে আমরা নিউমারোলজি বা আমরা গ্রাফোলজির মাধ্যমে আমরা প্রেডিকশান দিই। তো সেই মুহূর্তে আমার ডেট অফ বার্থ অনুযায়ী ওর হরোস্কোপ বানানোর পর আমার মনে হয়েছিল যেন ওর মধ্যে একটা নেগেটিভ ভ্যারিয়েশন রয়েছে। ছেলেটা যখন চেম্বারে এসে উপস্থিত হয় মায়ের সঙ্গে, ছেলেটাকে দেখে মনে হচ্ছিল যেন একটা বীতশ্রদ্ধ, জীবনের প্রতি একটা অনীহা, চোখটা যেন শূন্যতা, যেন কিছু বলতে চাইছে, চোখের মধ্যে যেন সাদা অংশটা বেশি প্রমিনেন্ট, একটা মানে শূন্যতার চাহনি, যার মধ্যে এক্স্যাক্টলি। আর এত কম বয়সী একটা ছেলে, হ্যাঁ, এত কম বয়সী, মানে যে এখনো স্কুল লাইফ পেরিয়ে যায়নি, তার চোখ মুখের এরকম এত নৈরাশ্য, আনএক্সপেক্টেড, এত হতাশা নিয়ে একটা দৃষ্টিভঙ্গি দেখলে তো মানুষের বোঝা যায়। তার মধ্যে উৎফুল্লতা, যেন চোখটা শুকিয়ে গেছে, প্রাণোচ্ছল চোখের মধ্যে যেন স্পন্দন নেই, জীবনের অনুভূতি থেকে যেন অনেকটা বিচ্ছিন্ন, স্বাভাবিক জীবনের সঙ্গে তার স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন নয়। এটা দেখে তো আমরা একটা অ্যানালিসিস করি, এবং হরোস্কোপও দেখছি যে শনির কম্বিনেশন খারাপ, রাহুর কম্বিনেশন খারাপ, কেতু অষ্টমে বসে আছে। তো এই জায়গাগুলো দেখে আমার ইন্টারোগেটিভ সাইন ডেফিনেটলি হবে, কারণ প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার এটাই কাজ। তো আমি ওনার মাকে জিজ্ঞেস করি, ঘটনাটা আমাকে বলুন। তো ওনার মা বললেন, আপনি কি বুঝছেন? আমি বললাম, দেখুন, আমার হরোস্কোপ এবং আপনার ছেলেকে আমার দেখে, অবয়ব দেখে আমার যেটুকুন চিন্তাশক্তি, সেই অনুযায়ী আপনার ছেলের ওপর কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আছে, এবং ও কাউর দ্বারা পরিচালিত হচ্ছে। ওর নিজের জায়গা থেকে ওর অনুশোচনা বা বোধবুদ্ধি কিন্তু বিভ্রান্ত হচ্ছে। ও নিজে কিন্তু সঠিক ট্র্যাকে নেই, ট্র্যাক থেকে বহির্ভূত হয়ে জীবন কাটাচ্ছে। বলছে, একদম ঠিক বলেছেন। ওনার প্যারেন্টস বলছেন, একদম ঠিক বলেছেন। এবার আপনাকে জিজ্ঞেস করি যে এই স্টেটমেন্টটার পর কিন্তু ওনারা একটু একটু করেই বিশ্বাস জায়গা তৈরি হয়েছে, বা একটু আমার প্রতি বলা যেতে পারে, ট্রাস্টেবল মানুষ হিসাবে গণ্য করা যেতে পারে। তোমার সামনেই ঘটছে, তুমি তো কন্টিনিউয়াসলি স্টিল, ওরাও তখনও জানে না যে তুমি এসেছো, তুমি কি দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছো, ওরাও তখন কিন্তু জানে না। আমি তো বলিনি তখনও পর্যন্ত। তো যাই হোক, তো ভদ্রমহিলা আমাকে বললেন যে ওর একটা বন্ধু ছিল, বন্ধুর নামটাও আমি ডিসক্লোজ করছি না। তো দুজনে মিলে, এখন তো তুমি জানো ইউটিউবের যুগ, ইউটিউবের ভিডিও বানানো, ফেসবুকে রিল করা, এই সমস্তগুলো একটা কনসেপশন এসে গেছে। ওরা দুজনে মিলে নদীর ধারে যেত রিল বানাতে, ভিডিও করতে, ইউটিউবের ভিডিও, রিলস ফিলস এরকম কিছু বানানোর পরিকল্পনা নিয়ে বিগত মোটামুটি 15 দিন ধরে ওই নেশাটার মধ্যে ওরা আবদ্ধ হয়। দুই বন্ধু মিলে স্কুল থেকে পালিয়ে বা স্কুল করে শেষের পথের একদম মানে নেশাগ্রস্ত হয়ে পড়ে, দুজনে মিলে ওই ভিডিও বানাতে নদীর ধারেতে যেত। কাকতালীয়ভাবে নদীর ধারেতে গিয়ে ওর মা যেটা বলছেন যে কোনো বান এসে যায় বা জলের মানে জলের নেবে ওরা ভিডিও শ্যুট করতে গেছিলো। ওনার ছেলেটা ডাঙায় ছিল, মানে নদীর ওপরে ছিল, আর যে ছেলেটি ভিডিও শ্যুট করছিল সে জলের মধ্যে নেবে গেছিল। আচ্ছা, ওপর থেকে কিছু এরকম একটা সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করেছিল। ওরা পার্টিকুলারলি বলতে পারছে না কি হয়েছে, ঘটনাটা ওখানে তো জানে না। ওরা মানে ওদের কথা শুনে যেটা মনে হচ্ছিল, ওরা ততটাই জানে যতটাই ছেলেটা বলেছে। এই করতে গিয়ে হঠাৎ করে মোবাইলটা হাত থেকে মোস্ট প্রবাবলি জলের মধ্যে পড়ে যায়, খুঁজতে যায় এবং পা পিছলে যায়, জলের গভীরতা ছিল, তলিয়ে যায়। ছেলেটা চেঁচামেচি করে, অনেক ছেলে লোকজন ছুটে ছাটে আসে, কিন্তু রিকভারি করা সম্ভব হয়নি। ছেলেটা নদীতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তীকালে তার বডি পাওয়া গেছিল, কিন্তু পাওয়া যাওয়ার পর সে তো মারা গেছে, একদিন পর তার বডি পাওয়া যায়, মারা যায়। সেই থেকে ওর চোখের সামনে এই ঘটনাটা ঘটার পর থেকে ও ট্রমার মতো একটা কন্ডিশনে চলে যায়, স্বাভাবিক। এবং সেই জন্যে ওরা অনেক চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে, তারা কাউন্সিলিং করেছে, ডিপ্রেশন থেকে কিছুটা বেরিয়েছে, কিন্তু প্রপার হ্যাবিট থেকে কিছুতেই সেই প্রপার হ্যাবিটেও ফিরতে পারছে না। প্রপার হ্যাবিট মানে পড়াশোনায় আনমাইন্ডফুল হচ্ছে, কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে কাউর সঙ্গে যেন কথা বলছে, ফিসফিস করছে, কখনো কখনো, এটা ওনারা বলছেন আমার গায়ে কাঁটা দিচ্ছে চরিত্র। এই ঘটনা আমি আগেও কাউর মুখে শুনেছি, কিন্তু হঠাৎ করে উনি যখন বলছেন যে একদিন হঠাৎ করে রাত্রিবেলা ছেলে বিছনা থেকে উঠে চলে যাচ্ছে, আমি দেখছি আলোটা জ্বালেছে, দেখছি ফ্রিজ থেকে কিছু একটা যেন বার করছে,
আমি পিছন পিছন গিয়ে দেখি ফ্রিজ থেকে কিমা করা মাংস আগের দিন রাত্রিবেলা রাখা ছিল, সেই কিমা মাংসটা নুন দিয়ে খাবার জন্য চেষ্টা করছে এবং 2-4 পিস খেয়েও ফেলেছে। মানে এটা দেখার পর ওনার মা বাবা কাঁচা মাংস ফ্রিজে কিমা করা ছিল আর কি, মোস্ট প্রবাবলি ফ্রিজটা খুলেছে, কাঁচা মাংসটা দেখেছে, নুন লাগিয়ে ওই কাঁচা মাংসটা 2-4 পিস খেয়েও মানে টুকরো খেয়েও ফেলেছে এবং ওর হাত থেকে বাটিটা কেড়ে নিয়েছে ওর মা, কেড়ে নিয়ে বলছে তুই কী করেছিস, কী হচ্ছে? ও তখন বলছে আমার এটাই খেতে ভালো লাগছে, দারুণ টেস্টি। তো ওইটা হওয়ার পর তখন সাইকিয়াট্রিস্ট আর কারোর কাছে না যাওয়ার পর বাড়ির লোকের আলোচনার সাপেক্ষে ওনারা ডিসিশনে আসেন যে একজন অ্যাস্ট্রোলজার বা তন্ত্র যিনি জানেন তাকে দেখাবেন। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত বলো আমার নামটা আসে এবং আমার কাছে ওনারা আমার কন্ট্যাক্টে আসেন। তো এই ঘটনা ঘটে এবং আর একটা ঘটনা উনি বললেন, সেটাও একটা অবিশ্বাস্য ঘটনা, আমি শুনিনি কোনো দিন এই ঘটনা, যে বাথরুমে কলের বালতি খুলে, বালতি রেখে কল খুলে দিয়ে বালতিতে জল ভর্তি করে সেই জলের মধ্যে মাথা ডোবায়, 60 সেকেন্ড 30 মিনিট 30 সেকেন্ড এরমভাবে মাথা ঢুকিয়ে থাকে নাকি। তো এটা তো একটা মারাত্মক সুসাইডিয়াল টেন্ডেন্সি চলে আসছে। তো ওর সব দেখে ওনারা আর নিজেরা স্থির থাকতে পারে না, আর বলছে কন্টিনিউয়াসলি পড়াশোনা তো দূরের কথা ছেড়ে দিন, এখন ওরা যে মানে স্কুলে নিয়ে যাবে, স্কুলে নিয়ে আসবে, স্কুল থেকে ফিরবে, সেটাও ওরা মানে খুব ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় মানে রয়েছে। এই ঘটনা শোনার পর আমার তো মনের মধ্যে একটা রিপারকেশন, আমি তোমার দিকে বারবার তাকাচ্ছিলাম, তুমি হয়তো লক্ষ্য করেছো। জিনিস নোটিস করেছিলে সেদিনকে যখন ওর মা কথাগুলো বলছিল তাকে, ওই মুহূর্তে ছেলেটা ঠিক মাথাটাকে নিচু করে ঘাটটাকে ডান দিকে এরকম এরকম বারবার করেছে, আমি যেটা জিজ্ঞেস করেছি, মুখে বিড়বিড় কন্টিনিউয়াসলি করে যায়। এবং তুমি আরেকটা জিনিস দেখো, একটু আমি তোমাকে বললাম যে তুমি যখন বসেছিলে আমি একজনকে বললাম একটু জল নিয়ে এসো তো ভাই, ওই কথাটা তুমি মাইন্ডলি লক্ষ্য করেছো যে যখন জলটা দিলাম তখন ও বললো নদীর জল খাবো? হ্যাঁ, মনে আছে তোমার? রিকল করো, তুমি ভালো করে দেখো সিনারিওটা, তুমি রিকল করে দেখো। তোমার সামনে যখন জলের গ্লাসটা আমি বললাম ভাই বাবা জলটা তুমি খাও, ও বললো এটা কিসের জল? নদীর জল, তো নদীর জল খাবো। মানে তখনই আমার এই ঘটনার সঙ্গে তোমার দিকে আমি তাকাচ্ছি, আমি তখনও তো কনক্লুশনে আসতে পারছি না, আমি ভাবছি তুমি কিছু বলো, এবার ওরা তো অ্যালাউ করছে না। এবার সেই জায়গা থেকে আমি তোমার দিকে তাকাচ্ছি, অরিত্র দেখো কেস হিস্ট্রিটা দেখো কীরকম সাংঘাতিক একটা কেস হিস্ট্রি। আমি এই কাঁচা মাংস খাওয়ার ঘটনা আমি জানি, এরকম কেস হিস্ট্রি আছে, কিন্তু এই কলের জল খুলে বালতির মধ্যে মাথা ডুবিয়ে রাখা এটা আমি কোনোদিন কিন্তু শুনিনি। হ্যাঁ, এটা একটু আশ্চর্যজনক ব্যাপার। তো এই ঘটনাটা যখন এই ঘটনাটা বলছেন আমরা দুজনেই হতবাক হয়ে শুনছি। এবার গায়ের মধ্যে তো একটা শিহরণ দিচ্ছে, মানে নড়ে চড়ে বসতে ইচ্ছা করছে যে কি এবার আমি কি করবো, তাহলে আমার করণীয়টা কি। তো সেই জায়গা থেকে ওনারা বলতে বলতে ওনার মায়ের চোখে জল, তুমি দেখলে যে আমার একমাত্র ছেলে আর এছাড়া আমার কেউ নেই, আপনি যেটা হোক একটা ব্যবস্থা করুন। তখন আমি বললাম দেখুন আপনার ছেলের যে হরোস্কোপের যে কন্ডিশন, যে জন্মছক, সেই জন্মছকে কিন্তু ওর সুসাইডিয়াল টেন্ডেন্সি তো রয়েছেই এবং কোনো আত্মার দ্বারা পরিচালিত হওয়ার একটা জায়গা রয়েছে। এবং আমার তখনই তাৎক্ষণিক দেখে মনে হয়েছে যে হরোস্কোপের কন্ডিশন অনুযায়ী যে বন্ধুটির সঙ্গে ওর যুক্ত ছিল, যে বন্ধুটি মারা গেছে, সেই বন্ধুটির আকর্ষণ বা সেই বন্ধুটির আত্মার একটা কানেকশান ওর শরীরের মধ্যে কিন্তু কানেক্টেড হয়ে গেছে, যে জায়গা থেকে ও নর্মালাইজ হতে পারছে না, নর্মাল জীবনে ফিরতে পারছে না। ওর ড্রাউজিনেস তো রয়েছেই, মনের মধ্যে একটা তো ইনটিউশন, মনের মধ্যে তো একটা ওয়েভলেন্থ তো কাজ করছেই, যে বন্ধুকে হারিয়ে যাওয়ার একটা বেদনা, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে পড়াশোনা করা, তার তো একটা স্মৃতিচারণ হচ্ছেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই বন্ধুর যে আত্মা, সেই আত্মার কিন্তু বডিতে কানেক্টেড হয়ে রয়েছে। কারণ তুমি জানো গীতায় খুব ভালো একটা কথা আছে অরিত্র, আত্মার জন্ম হয় না, আত্মা এক শরীর থেকে আরেক শরীর ধারণ করে। যে শরীরটা নষ্ট, পচা বা নষ্ট হয়ে গেছে, সেই শরীর থেকে আত্মা বেরিয়ে নতুন শরীর ধারণ করে। যেমন আমরা নতুন বস্ত্র ধারণ করি, যেমন মলিন মোচনং পুংসানং জলস্নান দিনে দিনে গীতামৃত স্নান সংসার মরণাশনম। মানে আমরা যেমন প্রত্যেক দিন জামা কাপড় ধৌত করি, পরিষ্কার করি, স্নান করি, সাবান মাখি, আত্মাও চায় একটা পিউরিফায়ার্ড জীবনেতে ঢুকতে, পিউরিফায়ার্ড শরীরের মধ্যে ঢুকতে, দেহপ্রাপ্তি করতে, যাতে আত্মার জন্ম হয় না, বিনাশ হয় না, আত্মা অবিনশ্বর, আত্মার কোনো ধ্বংস হয় না। তো সেই কথাটা, গীতার কথাটা আমার বারে বারে রিকল হচ্ছে, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলে গেছেন। তাহলে আমি দেখতে চাইছি, মানে ভাবছি যে আজ কত বছর আগে, কত দিন আগে এই সমস্ত কথাগুলো লেখা রয়েছে, আজকে তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং সেটা বাস্তবে রূপায়িত হচ্ছে। তাহলে এই ঘটনা কিন্তু ঘটে মানুষের জীবনে, আত্মা এক আত্মা থেকে আর এক আত্মায় যায় এবং যাকে বেশি ভালোবাসি আমরা তার শরীরে প্রবেশ করে। আত্মা তো তখন প্রেত হয়ে যায়, মানুষ যখন মারা যায় তখন সে প্রেত হয়ে যায়। তাহলে তার শুভবুদ্ধি সম্পন্ন জায়গাগুলো কিন্তু লুপ্তপ্রায় হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। তখন সে
শরীরের মধ্যে ঢুকে তাকে দিয়ে তার নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো করানোর চেষ্টা করে, যেটা এই ছেলেটির শরীরের মধ্যে ঢুকে গিয়ে ছেলেটিকে কাঁচা মাংস থেকে আরম্ভ করে, এবং এই করতে করতে পরবর্তীকালে বেশি দিন দেরি হলে ছেলেটি আত্মহত্যাই করতো। ছেলেটি এরকম ধরনের দুর্ঘটনার মধ্যেই শিকার হয়ে যেত। ওর এক্সপেকটেশন, কারণ যেহেতু আমি বললাম কেতু অষ্টমে রয়েছে, তুমি দেখবে কেতু যদি অষ্টমে থাকে, বৃহস্পতি দ্বারা যদি অনুগৃহীত না হয়, চন্দ্র দ্বারা অনুগৃহীত না হয়, রবি দ্বারা অনুগৃহীত না হয়, তাহলে তুমি দেখবে তার আকস্মিক অঘটন, মৃত্যু কনফার্ম। কিন্তু কেতুটি কিন্তু ওই অষ্টম ভাবেতেই তার বসে আছে, তাহলে এক্সপেক্টেড তার কিন্তু আকস্মিক অঘটন বা আকস্মিক মৃত্যু কিন্তু দোরগোড়ায়। তুমি যখন ছেলেটার জন্মছক চেক করেছিলে, আমার যতদূর মনে আছে তুমি বলেছিলে যে শনি সপ্তম ঘরে, রাহু আর মঙ্গলের মিলন সম্ভবত অষ্টম ভাবে না, রাহু না, কেতু। আচ্ছা, কেতু মঙ্গলের কম্বিনেশন রয়েছে, কেতু মঙ্গলের কম্বিনেশন রয়েছে। এবার কেতু যখন অনুগৃহীত হয়, অনুগৃহীত মানে বৃহস্পতি, রবি, চন্দ্র, তখন কেতুটা ম্যালিফিকের জায়গা থেকে কিছুটা পজিটিভ হয়। কিন্তু কেতু যদি পীড়িত হয় অষ্টমভাবে, মঙ্গল তো কেতুর সঙ্গে, কারণ মঙ্গল অষ্টমভাবে থাকা মানে ছেলেটি মাঙ্গলিক। আচ্ছা, মঙ্গলের প্রভাব রয়েছে এবং তার সঙ্গে কেতু কম্বাইন রয়েছে, যেটাকে আমরা অঙ্গরাগ দোষ বলি। ওকে, শাস্ত্রে বলা হচ্ছে অঙ্গরাগ দোষ। তাহলে এই জায়গা থেকে আকস্মিক অঘটন বা আকস্মিক মৃত্যু কিন্তু আইডেন্টিফিকেশন দেখাচ্ছে, অকাল মৃত্যু তার দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে ওনাদের আমি মা বাবা, তাকে তো আমি অকাল মৃত্যুর কথা বলতে পারি না সামনাসামনি, তো আমি তাকে ইন্ডিকেশন দিই যে আপনার ছেলের কিন্তু এখন সমস্যার জায়গা কিন্তু বেড়ে গেল। সমস্যার জায়গাতে হরোস্কোপ তো নেগেটিভ আছেই, তার সঙ্গে সঙ্গে আপনার ছেলের এই বন্ধুর আত্মার কানেকশন ওর মধ্যে কিন্তু হয়েছে। এবং এই কথাটা যখন বলেছি অরিত্র, তুমি লক্ষ্য করেছো কিনা আমি জানি না, ছেলেটির মধ্যে, ছেলেটির হাতের নখ, আমি তো পুরোটাতে দেখি, আমার যখন চেম্বারে কেউ আসে লোকে বুঝতে পারে না আমি কীভাবে দেখি, কিন্তু আমি দেখে বুঝতে পেরে যাই যে তার ইনটিউশন কি, সে কি বুঝতে চাইছে বা সে কি বলতে চাইছে, তার ভেতরের অভিব্যক্তি কি করতে চাইছে। তো হাতের নখগুলো কালচে হয়ে গেছে। এইগুলো আমি খুব একটা আমি না ছেলেটার কন্টিনিউয়াসলি আই সাইডটা ফলো করছিলাম, আর ওর ফেস এক্সপ্রেশন আমি খুব মাইনিউটলি লক্ষ্য করছিলাম, যে ও ঘাটটা যেভাবে নাড়াচ্ছিল আর বিড়বিড় বিড়বিড় করছিল, কোথাও না কোথাও মনে হচ্ছিল যে ছেলেটার ফিটস এসে যাবে, কোথাও মনে হচ্ছিল যে এক্ষুনি হয়তো ছেলেটার সাথে কিছু একটা করবে। তুমি যেটা প্রথমে বলে, ছেলেটার চোখটা অদ্ভুত, একটা শূন্যতা, একটা খালি শূন্য একটা চোখ, চোখের দৃষ্টিশক্তির মধ্যে যেন শুকিয়ে যাচ্ছে, চোখটা যেন ভেতরের কোঠরের মধ্যে, চোখের মধ্যে যেন সাদা অংশটা বেশি প্রমিনেন্ট, যার মধ্যে কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না, একটা অভিব্যক্তি। আমরা তো দেখলে বুঝতে পারি তার একটা অভিব্যক্তি, ভেতরের একটা চাপা উত্তেজনা, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না, বারবার যেন আমাকে কেউ ডিপ্রেস করছে। তার মধ্যে ঠিক এই মানসিকতা, এই অভিব্যক্তি, এই চালচলন, গেস্টার, পোস্টার তুমি পুরোটাই দেখেছো। দেখতে আমি যতখানি নিখুঁতভাবে দেখেছি, কারণ আমি অ্যাস্ট্রোলজি করি, আমি জাজমেন্ট করছি, তার আমাকে নিখুঁতভাবে দেখতে হবে, পারফেকশনিস্ট হতে হবে, তবে আমি পিং পয়েন্টে তার কাজ বা তার জায়গা থেকে আমি তাকে বের করার চেষ্টা করতে পারি। তো সেই জায়গা থেকে তার হাতের নখ এবং তার হাতের শরীরের শিরা, হাতের চেটো পাতা যতবার নাড়ছে, তো আমি কিউরিওসিটি বসে আমি বলেও ছিলাম যে তোমার হাতটা একবার দেখে, আমি হাত সাধারণত দেখি না, কিন্তু আমার এত কিউরিওসিটি তৈরি হয়েছিল যে হাতের সঙ্গে ছকের, যেমন জন্মছকের কীরকম একটা ডিস্টিংগুইশ করা যায় কিনা। কিন্তু আমি হাতটা দেখেও আমি খুব ভয়ে ভীত হয়েছিলাম যে হাতটা একটা সাদা টাইপের হাত, হাতের মধ্যে নখগুলো যেমন কালচে হয়ে রয়েছে, সাদা টাইপ, রক্ত শূন্যতায় ভোগার একটা মানসিকতা। তার ওর শারীরিকভাবে রক্ত শূন্যতা হচ্ছে, কেউ যেন রক্ত চুষে খেয়ে নিচ্ছে, এই জায়গাটা কিন্তু আইডেন্টিফিকেশান হচ্ছে। এবার এইগুলো বারবার দেখছি, তোমার দিকে তাকাচ্ছি, আমিও চিন্তা করে যাচ্ছি যে একে রিকভারি করার রাস্তাটা কি, কোন পদ্ধতিতে রিকভারি করব। গুরুর অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু সব পদ্ধতি সকলের জন্য তো অ্যালাউ হবে না। এবার ওনার মা আমাকে যেরকম পারমিশন দেবেন, উইদাউট পারমিশন তো আমি করবো না, উইদাউট গার্জেন আমি করবো না, আমার যত বড়ই কেস হোক না কেন, আপনারা পারমিশন দেবেন তখন আমি এই ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করব। সলভ তো উপরওয়ালা করবে, চেষ্টা আমি করতে পারি যেটুকুন আমার গুরুমুখী বিদ্যা। তো তার মাধ্যমে ওনাদের আমি সেই মুহূর্তেই বলি যে আপনি চিন্তা করা বন্ধ করুন, আপনি নিজে চিন্তা করতে করতে নিজে শেষ হয়ে যাবেন, কারণ ছেলে আপনার একমাত্র ছেলেকে রিকভারি করার চেষ্টা আমরা সবাই মিলে আসুন করি। তার জন্য আপনাকে কোনো নদীর ধারে গিয়ে আপনাকে এই ক্রিয়া করতে হবে, কারণ নদীর ধারে না ক্রিয়া করলে ওর আত্মার বিসর্জন আমাকে দিতে হবে। সেই বিসর্জনের যে পদ্ধতি, পূজা পদ্ধতি, সেই পূজা পদ্ধতি নদীতে। এবার নদীর ধারে তুমি, গঙ্গার ধারে বা নদীর ধারে তুমি করবে কোথায়? এই জায়গায় তোমাকে তো অ্যালাউ করবে না কেউ।
তো আমাকে বাধ্যতামূলকভাবে তোমার সামনেই আমি বলি যে তারাপীঠে চলুন, দ্বারকার পাশে বসে করা যেতে পারে। দ্বারকা নদী যেটা আছে, দ্বারকা নদীর পাশে বসে কেউ কোনো রকম অবস্ট্রাক্ট করবে না, কারণ ওখানে পারমিশন নিয়েই সমস্ত কিছু হয়। ওখানে তন্ত্রক্রিয়া তো ওখানেই করবেন, আর তন্ত্রক্রিয়া করার জন্য তুমি তো এমনি বাবুঘাটের গঙ্গা বা এমনি কলকাতার সাইডে কোনো গঙ্গার ধারে বসে তুমি এই কাজ করতে পারবে না। এই কাজের যে সমস্ত অনেক অবজেকশন বা যে সমস্ত জিনিসপত্র নিয়ে যেসব সমস্ত কাজপত্রগুলো হয়, সেই কাজগুলো তো তুমি করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি ওনাকে বলি যে আপনারা যদি ইফ ইট পসিবল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের তারাপীঠ যেতে হবে, এবং তারাপীঠে দ্বারকার পাশে বসে আমরা নদীর ধারেই বসেই কাজটা আমাকে সমাধানের রাস্তা খুঁজতে হবে। আপনারা যদি অ্যালাউ করেন আপনারা আমার সঙ্গে যেতে পারেন। তো ওনারা তৎক্ষণাৎ রাজি হন এবং উনি বলেন যে আমি কবে যাব আপনি বলুন। আমি আপনার মতো পৌঁছে যান, পরের সপ্তাহতেই আমি একটা ডেট ফাইনালাইজ করি ওনাদের জন্যই, এবং ওনারা পৌঁছন ওখানে। আমিও ওখানে পৌঁছে যাই যথারীতি। পৌঁছে গিয়ে আমরা পুরোপুরি অ্যারেঞ্জমেন্টটা করি দ্বারকার একদম পাড়ে বসে, দ্বারকার একদম নদীর পাড়েতে বসে। শ্মশানটা কাছে দিয়েই দ্বারকা বয়ে গেছে। দ্বারকা এখন খুব সুন্দর করে দিয়েছে, কারণ গঙ্গা আরতি হয় তুমি নিশ্চয়ই জানো, আর খুব সুন্দর সিঁড়ি বাঁধানো দ্বারকা, কোনো অসুবিধেই নেই। তো সেই জায়গার পাশে বসেই আমরা এই কার্য শুরু করি। কার্য শুরু করার পর অরিত্র যখন আমরা পুজো আচ্ছা করছি, ছেলেটি সামনে বসে আছে, ওনার মা আছে, ছেলেটির মা আছে, বাবা আছে, এক পিসিও আছে, ছেলেটির পিসিও গেছে। তো যখন বসে আমরা কাজ আরম্ভ করেছি, মন্ত্রপাঠ করছি, ছেলেটা আমার দিকে মানে এমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যেন আমাকে ভস্ম করে দেবে। ওই শূন্যতার দৃষ্টি থেকে একটা অগ্নিশিখা বেরোচ্ছে। বাচ্চা ছেলেটা আমার দিকে এমন তাকাচ্ছে, আমি ভাবছি আমার দিকে যে চেম্বারে দেখা শূন্য চোখ আর ওখানে দেখা অগ্নি চোখ, দুটোর মধ্যে পার্থক্য। আমি মন্ত্র পড়ছি, কনসেন্ট্রেশন লেভেল আমারও কখনো কখনো ব্রেকআপ হচ্ছে, আমি চোখের দিকে বারবার তাকাচ্ছি। আমি শুধু ডিস্টিংগুইশ করছি যে আগের সপ্তাহে ছেলেটা চেম্বারে আসার ওই শূন্য চোখের অনুভূতি, আজকে কটাক্ষ চোখের অনুভূতি, দুটোর অনুভূতির মধ্যে পার্থক্যটা কোথায়? হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। হঠাৎ কি হলো? ছেলেটা যেন আমাকে গ্রাস করতে চাইছে, ছেলেটা যেন চোখ দিয়ে আমাকে পুড়িয়ে দিতে চাইছে। হবনের আগুন জ্বলছে, মনে হচ্ছে ওই আগুনের ভেতর থেকে চোখের দৃষ্টিটা যেন আরও তীক্ষ্ণ প্রখর, আমাকে যেন গিলে খেতে আসছে। আমিও কখনো কখনো শিহরিত হচ্ছি, আমিও কখনো কখনো ভয় পাচ্ছি। আমিও মানুষ, আমার মধ্যেও মানসিক একটা সত্তা রয়েছে, মান এবং হুঁশ দুটোই রয়েছে। তো আমারও কখনো কখনো ফিল হচ্ছে যে আমি যেটা করছি ঠিক করছি তো, আমি যেটা করছি খুব একটা মানে বড় বিপদের মুখোমুখি হব না তো। আমার মধ্যে কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে। তো আমার সঙ্গী সাথীরাও দেখছেন এবং ভদ্রমহিলাও আমার দিকে মানে একদম স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন যে কি হতে চলেছে, কি হবে। মন্ত্রপাঠ করতে করতে আমাদের কিছু পদ্ধতি আছে, কিছু জল নিয়ে মন্ত্র পড়ে গায়ে মাথায় ছেটানো। যখন ছিটিয়েছি অরিত্র, বিদ্যুৎ চমকানোর মতো যেরকম শিহরণ হয়, ছেলেটির মধ্যে এরকম শিহরণ হয় এবং ছেলেটি তাৎক্ষণিক মাটিতে পড়ে যায়। ওকে। এবং তুমি যে বলছি না ফিট হয়ে যাওয়া বা ওই খিচুনি টাইপের হয়ে যাওয়া, ওই খিচুনি টাইপের একটা অবয়ব তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার ওই যে মন্ত্র পড়ে পড়ে জলটা মারতে থাকি, এবং আমার যে যজ্ঞের যে চুল্লি সেটা জ্বলতে থাকে। চুলা তো জ্বালিয়ে রাখতে হবে, কারণ আমি তো যজ্ঞ বন্ধ করবো। আমার সঙ্গী সাথীরা মন্ত্রপাঠের মাধ্যমে চুলা জ্বালিয়ে রাখছে, আর তার সঙ্গে সঙ্গে আমি বারবার মন্ত্র পড়ে ওই জলেতে ওই ছেলেটির মাথায় গায়ে মারছি। মা বাবারাও ভাবছেন, দেখুন তার ছেলে যতই হোক, আমি যতই যাই কিছু করুক, তার তো ভয়ও লাগছে যে ছেলেটা হঠাৎ করে হলোটা কি। কোয়াইট ন্যাচারাল, তার নিজের সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার তাদের কাছে। তো ছেলেটার হলো কি? ছেলেটা এই করতে করতে প্রায় 5 মিনিট, এবং আমার কাছে চিমটি, ত্রিশূল, সব কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলো দিয়ে আমরা এই তন্ত্রক্রিয়ার কাজকর্ম করি। আরও কিছু জিনিসপত্র থাকে, সেগুলো আমি অন ক্যামেরা বলছি না। তো সেই জিনিসপত্র আমি গায়েতে মাথাতে লাগাতে থাকি, এবং লাগিয়ে যে সমস্ত মন্ত্রপাঠের মাধ্যমে যা কিছু করার পর প্রায় 3 থেকে 3.5 মিনিট ছেলেটি ওই অবস্থায় থাকে। তারপর কাদা মাখা অবস্থায় ছেলেটি উঠে বসে বলছে যে আমি কোথায়। আচ্ছা, আমি কোথায়? ওর মাকে জিজ্ঞেস করছে। যখন মা বলছে বাবা তুই কোথায়, তুই জানিস না? তখন ছেলেটি বলছে না, এটা কোথায়? তখন ওর মা বলছে এটা তারাপীঠে মহাশ্মশানে বসে আঙ্কেল কাজ করছে। তো যাই হোক, তখন আমি এগুলোও রিকল করি। তো আঙ্কেল কাজ করছেন, তো আঙ্কেলকে নমস্কার করো। আমি বললাম না নমস্কার করতে হবে না, তার আমার কাছে এসে আমার পায়ে হাত দিয়ে নমস্কার করবেন না বা আমাকে নমস্কার করবেন না। ও এখন সুস্থ অবস্থায় বসুক আগে কিছুক্ষণ, এখন কিচ্ছু করার দরকার নেই, কোনো এটিকেট বজায় রাখার দরকার নেই, নর্মাল লাইফ হোক কিনা আগে দেখি, তারপর সব কিছু হবে। তো উনি বলছে, ছেলেটা বলছে আমার শরীরে না কীরকম একটা ভার ছিল, কত ওজন হয়ে গেছে বলো আমি কি অনেক বড় হয়ে গেছিলাম? আমার কি অনেক মোটা হয়ে গেছিলাম? এইরকম অবাস্তব কোশ্চেন ওর মাকে করছে বারবার। বাবাও দেখছে, বাবাটা কম কথা বলেন কিন্তু মাই বেশি হ্যান্ডেলটা করেন। তো মা বলছে না বাবা তোমার কিছু হয়নি, তুমি তো সুস্থই ছিল, আমরা এসেছি। তো মানে পুরো ব্যাপারটা ওনাকে ওই ছেলেটিকে মা বলতে চাইছে না।
তখন আমার যারা ছিল তাদেরকেও আমি বললাম যে কোনোভাবে যেন লিক আউট না হয় যে কী কারণে ও শ্মশানে এসেছে, কী কারণে ওর পুজো হচ্ছে, ওর নামেই পুজো হচ্ছে কিনা। বলো বাবা তোমার পড়াশোনা এবং বাবার ব্যবসাপত্রের উন্নতির জন্য আমরা এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করছি। বলছে ও আমি গায়ে কাদা মেখেছি কেন মা? একটা বাচ্চা ছেলের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে, তার মধ্যে ম্যাচিউরিটি এখনও পর্যন্ত আসেনি, সেই ইম্যাচিওর মেন্টালিটি থেকে তার মধ্যে অনেক কোয়েশ্চেন যে এখানে যোগ্য হচ্ছে, মরা পুড়ছে পাশে, এখানে শ্মশানে কি যোগ্য করলে কি হয়, বড়লোক হওয়া যায় কি গরিব হওয়া যায়, অনেক ধরনের কোয়েশ্চেন তার মাকে তখন করছে। কিন্তু আমি একটা দিক থেকেই লক্ষ্য করছি যে তার চোখের অনুভূতি শক্তি আগের মতো পর্যায়ে এসে নর্মাল হয়েছে কিনা। ধীরে 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 কিছুক্ষণ পরে চোখের অনুভূতি শক্তি মানে পুরো মনে হচ্ছে অরিত্র ছেলেটার মধ্যে পুরো জায়গা থেকে কেউ যেন একটা শরীরের সঙ্গে আর একটা শরীর যদি লাগিয়ে দেওয়া যায়, তার যে অনুভূতি শক্তিটা থাকে, তার হাঁটা চলা কথা বলা বসা আভ ভাব ভঙ্গি সব কিছুর মধ্যেই একটা মনে হচ্ছে যেন ওর বডি থেকে একজন কেউ হাত তুলে নিয়েছে, মানে পুরো শরীরটা যেন সরে গেছে, আর নতুন শরীরের সৃষ্টি হয়েছে। যেটা আমি চেম্বারে দেখেছিলাম তার সঙ্গে এই শরীরের মেলবন্ধন আমি খুঁজে পাচ্ছি না। তার পুরো শরীরের বাতাবরণটাই চেঞ্জ হয়ে গেছে। যে ছেলেটা এসেছিল জবুথবু হয়ে বসেছিল, তার চোখের শূন্যতা নিয়ে অনেক রকম জিজ্ঞাস্য অব্যক্ত একটা অভিব্যক্তি, সেই সমস্ত যেন একটা প্রমিনেন্ট জায়গা, প্রমিনেন্ট একটা প্রাণোচ্ছল, বাচ্চা ছেলের মধ্যে একটা প্রাণোচ্ছল ভাব থাকবে তো বলো না। একটা বাচ্চা ছেলে সে জীবন সম্পর্কে কী জানে? জীবনের কঠিনও জানে না, জীবনের বাস্তবও জানে না, জীবনের দুঃখটাও জানে না। সে তার বাবা মায়ের ওপর ডিপেন্ড করে তার নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার বাস্তব সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। কিন্তু ছেলেটা যেন ওই ম্যাচিওর ছেলেটা থেকে আবার যেন একটা সেই প্রাণোচ্ছল ঝকঝকে ছেলে আমি যেন দেখতে পেলাম ওইখানে। তো ওনারা খুব খুশি হলেন। আমি আমার কাজ সম্পূর্ণ করলাম, পুরো যোগ্য হলো, পূর্ণ আহুতি করলাম। আহুতি করার পর ছেলেটিকে দিয়েও করালাম। করার পর ছেলেটি বলল যে আঙ্কেল তুমি কি, ওর অনেক রকম কোয়েশ্চেন, এটা শিখতে গেলে কী করতে হয়, কীভাবে পড়াশোনা করতে হয়, সব কিছু নিয়েই কোয়েশ্চেন। ওর বাবা মা আমাকে গ্র্যাটিটিউড স্বীকার করলেন, বললেন আর কিছু প্রবলেম হবে না তো দাদা। তো আমি কিছু কবজতাবিজ যেটুকুন গুরুদেবের শিক্ষা অনুযায়ী বানাতে জানি, আমি একটি কবজও বানিয়ে নিয়ে গেছিলাম। ওখানে আমি প্রাণ প্রতিষ্ঠা করে কবজটি পড়িয়ে দিই এবং পড়িয়ে দেওয়ার পর বলি যে আপাতত আমার মনে হয় আপনার জীবনের ছেলের দীর্ঘায়ু হলো, আপনার পুনর্জন্ম হলো ছেলের। আপনি অবশ্যই আবার যোগাযোগ রাখবেন আমার সঙ্গে। আমার মনে হয় সেকেন্ড টাইম আমাকে আর ফোন করতে লাগবে না। তখন ওনারা করজোড়ে আমাকে, মানে মাতারা তো আছেই, মাতারা না থাকলে আমার 1% এই কর্মদক্ষতার প্রমিনেন্সি বা তার গ্রহণযোগ্যতা আসতো না। কিন্তু ওনারা করজোড়ে আমাকে বললেন যে দাদা আপনি আমার ছেলের প্রাণ বাঁচালেন। আমি কাউর বাঁচাতে পারি না, সে ক্যাপাসিটি ভগবানের হাতে। আপনারা এসেছেন, আমি যেটুকুন জানি আমি চেষ্টা করেছি, বাকিটা আপনার কপালে ছিল। আপনার কপালে না থাকলে ঘটনাটা ঘটে না। ইনফ্যাক্ট আমি নিজেও ভীষণভাবে কনসার্ন ছিলাম ছেলেটার জন্য, এই কারণে তোমাকে আমি ফোনও করেছিলাম যে এখন কেমন আছে অ্যান্ড অল। বাট বিশ্বাস করো, যেদিন আমি ছেলেটাকে প্রথম তোমার চেম্বারে দেখি, তারপর আমার মাথায় একটা প্রশ্ন বহু দিন ধরে নক করছে। সেটা হচ্ছে যে প্রথমত যখন আমি ওকে দেখলাম, ওকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ছেলেটা খাওয়া দাওয়া করে না, তার শরীর খারাপ, হয়তো তার খুব কাছের একটা বন্ধু এরকম অপঘাতে মারা গেছে বা তার চোখের সামনে এরকম একটা মৃত্যু ঘটে গেছে, যেটা অত কম বয়সে অ্যাকসেপ্ট করা একটা সাধারণ মানুষ বা একটা ছোট বাচ্চার পক্ষে ভীষণ কঠিন, যতই সে 11-12-এ পড়ুক, কারণ ম্যাচুরিটি লেভেলের দিক থেকে দেখতে গেলে সে অনেকটাই আমাদের থেকে জুনিয়র। তো তাকে ওরকম একটা সিচুয়েশানে দেখে সত্যি খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু কিছু সিগনিফিকেন্স রয়েছে, মানে ওর মা যে কথাগুলো বলছিল যে ছেলেটা রাত্রিবেলা হলেই মানে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে, একবার ওকে সেই নদীর রাস্তা থেকেই ওর মা 2-3বার করেছে, তার মধ্যে একবার মারাত্মক ঘটনা যেটা একদম নদীর কাছাকাছি চলে গেছিলো। হ্যাঁ, সেই জায়গা থেকে ওর মা পিছন গিয়ে ধারা করে নিয়ে আসে। ইনফ্যাক্ট ফ্রিজ থেকে যখন ও কাঁচা মাংস খাওয়ার যে ব্যাপারটা ঘটেছে, ঠিক আছে, তো তোমার কি মনে হচ্ছে না যে কোথাও না কোথাও ওর যে বন্ধু মারা গেছে বা ওর যে বন্ধুর অপঘাতে মৃত্যুটা ঘটেছে, সে তার অতৃপ্ত আত্মা একে মেরে ফেলতে চাইছি? দেখো যার অপঘাতে মৃত্যু হয় তার অতৃপ্ত আত্মা থাকে, তার যদি সঠিকভাবে কার্যকলাপ না করা হয় তার একটা আত্মার কানেকশন থাকে এবং সে মারা যাবার পর মানুষ প্রেত হয়ে যায়। সে যেই হোক, আমাদের যত পরিচিতিই হোক আর যতই ক্লোজ রিলেটেড হোক, বন্ধু একটা তো আত্মার আত্মীয়তা তৈরি হয়, তার মধ্যে তো সেই মুহূর্তে কোনো পাপ থাকে না। বাচ্চা ছেলে, তার আত্মার পিউরিফিকেশন রয়েছে, পিউরিফাইড আত্মা। তো সেই জায়গা থেকে ও চায় যে আমার খেলার সঙ্গী আমার কাছেই ফিরে আসুক। আমি তো চলে গেছি, তো আমার খেলার সঙ্গী যার সঙ্গে তোমার ওতপ্রোতভাবে জীবনটা জড়িত, তার অবয়ব বা তার চেহারা তোমার সামনে কিন্তু বারবার থাকবে।
সেটা তুমি এমনি জীবিত অবস্থাতেও তুমি যদি কারোর সঙ্গে বেশি ইনভলভ হয়ে পড়ো, তার অবয়ব কিন্তু চোখের সামনে তোমার ভাসবে। সেটা দুঃখে, সেটা ভালোবাসায়, কোনো ঘুমের মধ্যে তোমার অচেতন মন তোমাকে এটা নাড়া দেবে। সেই অচেতন মনের মধ্যে প্রবেশ করে তাকে চেতন মনে জাগরণ করা যে প্রসিডিওর, সেই প্রসিডিওর আত্মার পিউরিফিকেশন না হলে হবে না। আর সেই ক্ষেত্র থেকে বন্ধু মারা গেছে, ডেফিনেটলি তার ওপর তো একটা নেগেটিভ এফেক্ট করেছেই। সেই জায়গা থেকে সেও চায় যে আমার বন্ধু আমার কাছেই চলে আসুক। তো সেই জায়গা থেকে জলের ওই বলেছিল, মনে আছে তোমার বললাম না, গ্লাসে করে জল দেওয়ার পর যে আমাকে নদীর জল দাও। তো এই কথাগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড, ইন্টারলিঙ্ক কানেক্টেড হয়ে রয়েছে। তুমি দেখো, ও জলের নদীর দিকেই যাচ্ছে, জল খেতে চাইলে নদীর জল খেতে চাইছে বা চাইছে। জল হয়তো এমনিই খাচ্ছে, নদীর জল তো আর বাবা মা খাওয়াবে না, না খেলে এতদিন বেঁচে থাকলো কী করে। কিন্তু তার ইচ্ছা, ভেতরের যে চাহিদা, সেটা কিন্তু নদীর জল। তাহলে তার কোনো না কোনো জায়গা থেকে তার মনে হচ্ছে বা তাকে দিয়ে করানো হচ্ছে যে তুমি ভাই আমার কাছে চলে আয়, আমরা আবার একসঙ্গে খেলবো, আমরা আবার একসঙ্গে ইউটিউবের ভিডিও বানাবো। ইউটিউবের ভিডিও ডেফিনেটলি তাই। মানে এই রিলস ভিডিওর জন্যেই তো একটা প্রাণ নষ্ট হলো। এবার এর তো শুভ জায়গাও যেমন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এবার তুমি যেটাকে ইউটিলাইজ করবে, তোমার পরবর্তী তোমার সার্কেল, তোমার সার্কামস্টেন্সেস, সেটা তোমাকে পারমিশন দিয়ে মানে সত্যি কথা বলতে গেলে রিসেন্ট টাইমে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে এই ভিডিও রিলস এইসব বানানোর চক্করে ছেলেরা নদীতে ঝাঁপ দিচ্ছে, ট্রেনের থেকে লাফিয়ে নামছে। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে বলো তো, কত অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এর যেমন প্রপার ইউটিলাইজেশন করে মানুষকে অ্যাওয়ারনেস করানো যায়, মানুষের কাছাকাছি অনেক মানুষ হাতের কাছে অনেক জিনিস দেখতে পায়, খুঁজে পেতে পারে, তেমন এর অপব্যবহারের মাধ্যমে মানুষের জীবনের অনেক সমস্যাও তৈরি হয়, জীবনও চলে যেতে পারে। তুমি ঘটনাটা বলার সময় কিছু কথা বলেছো, তার মধ্যে যেটা আমি পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে, তুমি একবার বলেছো যে শনি সপ্তম ঘরে, কেতু আর মঙ্গলের মিলনস্থল অষ্টম ঘরে। ঠিক আছে, এই যে টোটাল প্ল্যানেটেরিয়াস কনজাংশনটা, এটা কি কোনো না কোনোভাবে মৃত্যুকে ইন্ডিকেট করে, অপঘাতে মৃত্যু? একদম, মঙ্গল কেতুর অষ্টম ভাব, অপঘাতে মৃত্যু। শনি যদি তোমার অষ্টম ভাবে থাকে, ম্যালিফিক থাকে, পীড়িত থাকে, আমার মনে হয় ইউটিউবে আজ পর্যন্ত কেউ বলেনি, শনি যদি অষ্টম ভাবে পীড়িত জায়গায়, শত্রু জায়গায় বসে থাকে, তার জলে ডুবে মৃত্যু হবে। আচ্ছা, জলে ডুবে মৃত্যু হবে। এর শনি ছিল না, এর কেতু মঙ্গলের কম্বিনেশন ছিল। হয়তো হতে পারে সেই ছেলেটি যে জলে ডুবে মারা গেছে, তার শনির অষ্টমে ছিল। তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছে, চন্দ্রের এই যে হাতের পামেতে, চন্দ্রের এই জায়গাটা চন্দ্রের জায়গা, এই জায়গাটা মাউন্ট নিচু, এই জায়গার উপর ক্রস চিহ্ন, এই জায়গার সমস্যা, তোমার মা ওরিয়েন্টেড প্রবলেম এবং তোমার জল ওরিয়েন্টেড প্রবলেম। জলেতে তোমার বিপদ আসার সম্ভাবনা, পামেতে চন্দ্রের জায়গা। তো এই জায়গাগুলোতে আমরা দেখো, তোমার মৃত্যু যোগ থাকলে সেখানে কারোর স্বয়ং ঈশ্বরেরও ক্ষমতা নেই তোমাকে প্রোটেক্ট করা। কিন্তু বলে না, মানুষ যদি প্রপার ডায়াগনোসিস করে, মৃত্যু হয়তো প্রতিহত করতে পারবে না, কিন্তু মৃত্যুর আরও কিছুদিন, মানে আয়ুটা কিছুদিন বাড়িয়ে দেওয়া যেতে পারে। প্রপার ডায়াগনোসিস, প্রপার জায়গাতে অ্যাস্ট্রোলজি ট্রিটমেন্ট। অ্যাস্ট্রোলজি বিজ্ঞান, তন্ত্র বিজ্ঞান নয়, তন্ত্রশাস্ত্র। অ্যাস্ট্রোলজি বিজ্ঞান, 27টা নক্ষত্র তোমাকে মানতেই হবে, সূর্য, চন্দ্র, রাহু, কেতু তোমাকে মানতে হবে। তো এই পুরো বিজ্ঞান ভিত্তিক এবং এই জেমোলজিক্যাল প্রেডিকশন, হ্যান্ডরাইটিংয়ের মাধ্যমে প্রেডিকশন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, পিং পয়েন্টে প্রেডিকশন, দশা, অন্তর্দশা, তার প্রত্যন্ত দশা, সবগুলো কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড। তুমি একটা প্রেডিকশান দিতে গেলে তোমাকে সব জায়গাগুলো ওই দিন 5 মিনিটের মধ্যে তোমাকে দেখে নিতে হবে, দেখে নিয়ে তোমাকে একটা কনক্লুড ডিসিশনে তোমাকে আসতে হবে যে এই ছেলেটার মৃত্যু ভয় রয়েছে, এই ছেলেটার আকস্মিক অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, এই ছেলেটার অপঘাতে মৃত্যু রয়েছে, এই ছেলেটার বাড়ির বাইরে মৃত্যু রয়েছে। দেখবে অনেকে বাড়ির বাইরে কাজ করতে গেলে মারা গেল, দ্বাদশে কেতু থাকে, দেখবে। ওকে, তাহলে তুমি আমাকে কয়েকটা কথা বলো যে কি কি প্ল্যানেটেরিয়াস পজিশন থাকলে বা কি কি গ্রহচক্রের যোগ থাকলে কি ধরনের অপঘাতে মৃত্যু হতে পারে। দেখো, কেতু, রাহু, মঙ্গল, শনি, এই প্ল্যানেটগুলোর কানেকশান থাকলে কিন্তু নেগেটিভ হয়। এবার এই প্ল্যানেটগুলো আমাদের 6, 8, 12, এই 3টে ঘর হচ্ছে ম্যালিফিক ঘর, পীড়িত ঘর। 12টা ঘরের মধ্যে 6, 8 and 12, এই 3টে ঘর হচ্ছে পীড়িত ঘর। এবার এই পীড়িত ঘরেতে পীড়িত প্ল্যানেট, ধরো কেতু, রাহু, মঙ্গল, শনি, এগুলো পীড়িত প্ল্যানেট। কেতু, রাহু শ্যাডো প্ল্যানেট, এর কোনো নিজস্ব বক্তব্য নেই।
আচ্ছা, এরা যে ঘরে বসবে সেই ঘরের যে প্ল্যানেট আছে বা সেই ঘরের কার্যকারিতার সঙ্গে কানেক্টেড থাকবে। এদের নিজস্ব কোনো অভিব্যক্তি নেই, এরা নিজেরা কোনো কাজকর্ম করে না। তোমাকে এই কেতুর সঙ্গে বৃহস্পতি বসে গেল, বৃহস্পতি যদি পাওয়ারফুল হয় তাহলে বৃহস্পতির কার্যকারিতাকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব কেতুর। ওকে। তো এইভাবেই তো অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং 12 হাউস, এখানে যদি শনি মঙ্গল একসঙ্গে থাকে, অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, দেখো মঙ্গলের ঘটনাটা একটুখানি বলে নিতে হয়, কারণ মঙ্গল যদি লগ্নে চতুর্থে, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকে তাহলে আমরা মাঙ্গলিক বলি। এবার এখন অ্যাস্ট্রোলজার সবাই আমরা অ্যাস্ট্রোলজি জানি, সব মহান মহান বড় বড় অ্যাস্ট্রোলজার রয়েছেন, যে ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল আছে, মাঙ্গলিক হয়ে গেল। কিন্তু মঙ্গল মাঙ্গলিক হওয়া সত্ত্বেও 20 বছর বিবাহিত জীবন ডিভোর্স হলো না, বা তার মাঙ্গলিক মানে বৈধব্য যোগ, যেটা শাস্ত্রে লেখা আছে, ডাইভোর্সের জায়গা, বিবাহিত জীবনের সমস্যার জায়গা আমরা বলি কেন? বৈধব্য যোগের কারণে আমরা বলি, কারণ সকলকে ডাইরেক্টলি তো বলা যায় না। কিন্তু দেখা গেল 20 বছর বিবাহিত জীবন, তার ডাইভোর্স হলো না, সে খুব সুন্দরভাবে একটা জীবন কাটাচ্ছে। আমরা দেখলাম না মঙ্গলটা কত ডিগ্রিতে ওই লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে রয়েছে, ডিগ্রিটা খুব ভ্যালুয়েবল। তার কি নক্ষত্রে রয়েছে, মঙ্গল কি কেতুযুক্ত, মঙ্গল কি রাহুযুক্ত, মঙ্গল কি শনিযুক্ত, তাহলে এগুলো হলো প্রবল মাঙ্গলিক যোগ হয়ে গেল। এবার এই প্রবল মাঙ্গলিক যোগ শুধু মঙ্গল থাকলেই হবে না, চন্দ্র শুক্র থেকেও তোমাকে মঙ্গলকে কিন্তু দেখতে হবে। চন্দ্র শুক্র থেকে যদি মঙ্গল তোমার দ্বিতীয়, পঞ্চমে, নবমে, দ্বাদশে, সপ্তমে, অষ্টমে বসে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষে ফলটা তুমি পাবেই হর্ষেইকার। মঙ্গল কেতু যদি একসঙ্গে বসে, মঙ্গল রাহু যদি একসঙ্গে বসে, মঙ্গল শনি যদি একসঙ্গে বসে লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে, তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষের ফল পাবে। এবার মাঙ্গলিক দোষ ভঙ্গের একটা নিয়ম আছে, সেটাও দেখতে জানতে হবে তোমাকে। সেটা কী করে দেখবে? শনি ম্যালিফিক প্ল্যানেট, পীড়িত গ্রহ, কিন্তু শনি তো সাধু, শনি অনেস্ট। সেই শনি যদি লগ্নে কানেক্টেড থাকে, সেই শনি যদি চতুর্থে থাকে, সেই শনি যদি নবমে থাকে, সেই শনি যদি দ্বাদশে থাকে, দশমে থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে। ওকে, তাহলে মাঙ্গলিক দোষ নিয়ে অযথা ভয় পাওয়ার দরকার নেই মানুষকে। এটা আমি একটু অ্যাওয়ার করলাম। মানুষ মঙ্গল মানেই বাজে গ্রহ, শনি মানেই খারাপ গ্রহ, রাহু মানেই মারাত্মক খারাপ। রাহু না থাকলে, রাহু ভালো না থাকলে তুমি পয়সা রোজগার করতে পারবে না। এক্স্যাক্টলি। আমি এই রাহু নিয়েই একটা প্রশ্ন করতাম তোমাকে, সেটা হচ্ছে তুমি বললে যে ষষ্ঠম, অষ্টম আর দ্বাদশ ঘর হচ্ছে ম্যালিফিক। ওকে, রাহু যদি এই ষষ্ঠম, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি এফেক্ট দেয়? রাহু পীড়িত কিনা দেখতে হবে। ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর পীড়িত জায়গা, ম্যালিফিক জায়গা বললাম, এখানে বসলে নেগেটিভ এফেক্ট দেয়। কিন্তু রাহু কার সঙ্গে বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে? যদি মঙ্গলের নক্ষত্রে বসে, তাহলে ষষ্ঠ ভাব থেকে তোমার রোগ নাড়া, শত্রুতার শিকার, অফিসিয়াল জায়গা, কর্মক্ষেত্রের জায়গা, তোমার প্রবলেমের জায়গা তৈরি করে দেবে। অষ্টমভাবে রাহু থাকলে তোমার আকস্মিক মৃত্যু দিতে পারে, তোমার প্রবলেম তৈরি করতে পারে, হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল যোগ বানিয়ে দিতে পারে। দশাটাও দেখতে হবে কিন্তু সেই টাইমে। ওকে, এবং রাহু কোন ঘরে বসে আছে সেটা দেখতে হবে। রাহুর ওপর কোনো ঘরে, কোনো প্ল্যানেটের, কোনো ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি আছে কিনা সেটা দেখতে হবে। কত ডিগ্রিতে রাহু আছে, কোন নক্ষত্রে রাহু বসে আছে, যে প্ল্যানেট বসে আছে তার নক্ষত্রপতি কে, ডিগ্রি কিন্তু আমি বললাম ডিগ্রি দেখতে হবে। এবার এই রাহু যদি অষ্টমভাবে বসে, রাহু অষ্টমভাবে বসলে তোমার অ্যাক্সিডেন্টাল যোগ বানাতে পারে। রাহু অষ্টমভাবে বসে তোমার অপঘাতে মৃত্যু দিতে পারে, তোমার বিকলাঙ্গতা দিতে পারে, তোমার পা প্যারালিসিস করে দিতে পারে, তোমার অঙ্গহানি করাতে পারে। দ্বাদশ ঘরে রাহু তোমার বিদেশ যাত্রা দিতে পারে কখনো কখনো। দ্বাদশ ঘরে রাহু তোমাকে মোক্ষ দিতে পারে। দ্বাদশ ঘরে রাহু তোমার পুরনো বন্ধুর দ্বারা তোমার ক্ষতি হতে পারে। দ্বাদশ ঘরে রাহু তুমি কোনো বাজে বন্ধুর দ্বারা প্রবলেম ক্রিয়েটের সম্মুখীন হতে পারো। তুমি নেশাগ্রস্ত হতে পারো, তুমি জুয়া সাট্টায় হাঁটতে পারো, জুয়া সাট্টার প্রতি তোমার নেশা এসে যেতে পারে, বিভিন্ন রকম বাজে জায়গায় যাওয়ার মানসিকতা তৈরি করতে পারো। আমি শুনেছি যে রাহু আর চন্দ্রের বিশেষ যোগ থাকলেই নাকি জলে ডুবে মৃত্যুর একটা ভয়ানক। না, শনি অষ্টমে থাকলে তুমি লিখিত গ্যারান্টি। শনি যদি ম্যালিফিক থাকে, পীড়িত থাকে, অন্য প্ল্যানেট দ্বারা দৃষ্ট থাকে, অষ্টমে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় জল ওরিয়েন্টেড তার ফাঁড়া রয়েছে, সেই জলে ডুবে মৃত্যু হতে পারে, জলে তলিয়ে যেতে পারে, জলে পড়ে যেতে পারে, জলের দ্বারা তার কোনো রোগ নানা শিকার হতে পারে, তার জন্য বড় কোনো রকম অর্থব্যয় হতে পারে, প্রাণহানির শঙ্কা থাকে শনি যদি অষ্টমে থাকে। রাহু চন্দ্র, এটাকে আমরা গ্রহণ দোষ বলি। রাহু এবং চন্দ্র, যেটা চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, যে রাহু যদি চন্দ্রের সঙ্গে থাকে, রাহু যদি রবির সঙ্গে থাকে, তাহলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলো। রবির সঙ্গে থাকলে সূর্যগ্রহণ, চন্দ্রের সঙ্গে থাকলে চন্দ্রগ্রহণ হলো। তাহলে চন্দ্রকে সে গ্রাস করছে। রাহু হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি, একটা সাপের লেজের অংশটা হচ্ছে কেতু, আপার পার্টটা হচ্ছে রাহু। রাহু হচ্ছে মেটিকুলাস পার্সোনালিটি, রাহু হচ্ছে খিটখিটে বলবো না, রাহু হচ্ছে অ্যাম্বিশাস, প্রচণ্ড পরিমাণ অ্যাম্বিশন নিয়ে এগোনোর একটা মানসিকতা, বড়লোক হব, বিভিন্ন রকম নেশাগ্রস্ত, ম্যালিফিক করে নেশার জায়গাতে আকৃষ্ট হওয়া, প্রলোভনের জায়গায় বেশিভাবে কানেক্টেড হয়ে যাওয়া।
আর এই রাহু চন্দ্রের কম্বিনেশন থাকলে জলের জায়গা থেকে তো ডেফিনেটলি কানেক্টেড হয়, মা ওরিয়েন্টেড জায়গা থেকে প্রবলেম আসে, মহিলা জায়গা থেকে প্রবলেম চলে আসে, মহিলা দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, বদনামের শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। রাহু চন্দ্র একসঙ্গে থাকলে আমাদের বডি পার্টের যে জায়গাগুলো জলকে আইডেন্টিফিকেশন দেয় সেই জায়গাগুলো সেই পার্টেতে প্রবলেম তৈরি করতে পারে। এবার রাহু চন্দ্রটা কোন জায়গায় বসে আছে সেটাও কিন্তু দেখা বাঞ্ছনীয়, চন্দ্র কার নক্ষত্রে বসে আছে সেটা দেখা বাঞ্ছনীয়, রাহু কার নক্ষত্রে বসে আছে সেটা দেখা বাঞ্ছনীয়। এরকম কোনো স্পেসিফিক গ্রহযোগ আছে যেই গ্রহযোগ জন্মছকে থাকলে বোঝা যায় যে এই মানুষটার ওপর কোনো মৃত আত্মা বা অতৃপ্ত আত্মার হ্যাঁ, কেতুর কম্বিনেশন থাকলে তো অষ্টমে কেতু রয়েছে, তোমার ওপর ইভিলাই এফেক্ট হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কেতু ম্যালফিক হয়ে রয়েছে, কেতু 12-এ রয়েছে, তোমার জীবনের প্রতি কিছুটা অনীহা এসে যাবে, তোমার জীবনের প্রতি হতাশা জন্মাবে, ডিপ্রেশন জন্মাবে যদি কেতু ম্যালফিক হয়, পীড়িত হয়। কেতু স্পিরিচুয়াল প্ল্যানেট, আধ্যাত্মিক গ্রহ। কেতুর জাতক দেখে অনেক বলেন কেতুর জাতক খুব মেটিকুলাস পার্সোনালিটি হয়, কেতুর জাতক খুব ম্যাথামেটিশিয়ান হয়, খুব ক্যালকুলেটিভ একটা পার্সোনালিটির জায়গা হয়, কম কথা বলে, বেশি বোঝে, কথা বলার স্টাইল, আব ভাব, অঙ্গভঙ্গির মধ্যে একটা আভিজাত্য থাকে। কেতু মানে খারাপ নয়, ওকে, কিন্তু কেতু কোন জায়গায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কোন পীড়িত প্ল্যানেট দ্বারা দৃষ্ট হয়ে রয়েছে তার উপর কেতু তোমাকে নেগেটিভ এফেক্ট দেবে। আদারওয়াইজ কেতু তোমাকে নেগেটিভ এফেক্ট দেবে না। লোকের ভুল ধারণা, ভীত হওয়ার কোনো জায়গা নেই। অ্যাস্ট্রোলজি বিজ্ঞান, সায়েন্স ওরিয়েন্টেড ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খানুরূপে করলে সবাই বুঝতে পারবে যে আমরা ভয় পাবো না, মাঙ্গলিক নিয়ে ভয় পাবো না। এর মধ্যে আমি আরেকটা কথা অনেকটা ইন্টারাপ্ট করছি, মানে ট্র্যাক বহির্ভূত হয়ে বলছি। অনেকে বলছেন তারা আমার পুজো করা যাবে না। আচ্ছা, এটা আমার শুনতে খুব খারাপ লাগছে, কারণ আমার তারা আমার পুজো করেই আমার এতদিনের জার্নি। তারা আমার নিজের বাড়িতে প্রতিষ্ঠিত, অনেকেই জানেন, যারা আমার সঙ্গে যুক্ত আছেন তারা আমার বাড়িতেও যান এবং তারা গিয়ে তারা আমার পুজোও করেন। আমি দশমহাবিদ্যার পুজো করি, তারা আমার পুজো করি। আমি নিত্যদিনের অন্নগ্রহণ করি, তারা আমার পুজো করে। অনেক তারাপীঠ কাছাকাছি অনেক জায়গাতে বা অনেকের বাড়িতে তারা আমার মূর্তি রয়েছে, অবয়ব সমেত মূর্তি রয়েছে। মায়ের কোনো রূপ হয় না, আমরা সেই রূপগুলোর ব্যাখ্যা দিয়েছি, আমরা সেই রূপগুলোকে সাজিয়ে তুলেছি। মায়ের কোনো রূপ হয় না, মা মা হয়, বোন বোন হয়। মায়ের একটাই রূপ, শক্তির রূপ। মায়ের একটাই রূপ, ভালোবাসার রূপ। মায়ের একটাই রূপ, আধিক্যতার রূপ। মায়ের একটাই রূপ, অন্তরাত্মার রূপ। মায়ের কোনো পার্টিকুলার অবয়ব হয় না, এই অবয়ব মানুষ সৃষ্টি করেছে। সুতরাং অহেতুক গিমিকে আমার মনে হয় কান দেওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বীতশ্রদ্ধ হওয়ার কোনো দরকার নেই, বিচলিত হওয়ার কোনো দরকার নেই। শুধু দাড়ি রাখলেই তান্ত্রিক হওয়া যায় না। তন্ত্রশাস্ত্র, আমি বলবো এখন দাড়ি রাখলেই মানুষ তন্ত্র নিয়ে ভাবে যে এ তান্ত্রিক। আমারও দাড়ি আছে, কিন্তু সেক্ষেত্র থেকে আমি আমার যাই হোক না কেন, মানুষের পড়াশোনা তো করতে হবে। তন্ত্রশাস্ত্র একটা সমুদ্র, কিন্তু আমি বলবো মানুষ অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিল যে অরিত্র, যে মা তারার পুজো করবো, তাহলে কি আমার বাড়িতে মা তারা আছে, তাহলে কি গাছের তলায় বসিয়ে দিয়ে আসবো? কোনো দিনই পাপ কাজ করবেন না, কোনো দিনই এই পাপ কাজ করবেন না। মানুষ তার মূর্তি তৈরি করেছে, মায়ের কোনো রূপ হয় না। মাকে তুমি যেভাবেই ডাকো, বাড়ির মাকে আমরা যেরকমভাবে পুজো করি, মায়ের মাকে আমরা যেরকমভাবে শ্রদ্ধা করি, বাড়ির মাকে যেরকমভাবে আমরা আদর আপ্যায়ন করি, আমরা তারা মাকে আমার নিজের মা ভেবেই আপ্যায়ন করব। কেন করব না? মায়ের কোনো রূপ নেই, রূপের কল্পনা আমরা করেছি, আমাদের মতো সমাজ ব্যবস্থা করে দিয়েছে। কোথায় লেখা আছে তারা মা রাখা যাবে না? আমরা লিখেছি শাস্ত্র। আমি শাস্ত্রের বইয়ের বাইরে গিয়ে কথা বলছি না, কিন্তু তারা আমার মূর্তি নিয়ে ভয় পাওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। দশমহাবিদ্যা মানে ফলো করলে জানা যাবে যে মা তারা হচ্ছেন দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা, রাইট? তো যেটা আমি এটা জানি না, তুমি আমাকে কারেক্ট করবে যদি আমি ভুল হয়ে থাকি। সেটা হচ্ছে মা তারার পুজো বামাচারী, কি বলে ওটাকে, বামাচারী পদ্ধতিতে হয়, হ্যাঁ, রাইট? তো কারোর বাড়িতে যখন মা তারার পুজো হচ্ছে, তাহলে তাকেও তো সেই পন্থাই অবলম্বন করতে হবে। তুমি বামদেবের যে সিনেমা বা বামদেবের যে বই, বামদেব কি মন্ত্র জানতো? কে তোমাকে মন্ত্র বলতে বলেছে? তুমি সারাদিনে 10 মিনিট, নিজের 24 ঘন্টা সময়, তার মধ্যে 24 মিনিট তুমি মাকে ডাকো। মন্ত্র এত পড়ে কি হবে? লোক দেখানো মন্ত্র পড়ে কোনো লাভ নেই। তোমাকে মা তারার কাছে সমর্পণ করতে হবে।
আগের এপিসোডে আমি সমর্পণের কথা বলেছিলাম, গিরিশ ঘোষের কথায় উঠে এসেছিল, মনে আছে তোমার? তো সমর্পণটা তোমাকে শিখতে হবে। তুমি কি করে সমর্পণ করবে? তুমি মন্ত্র, এত পুঁথি, এত বই নিয়ে বসে মা তারার পুজো করলে তোমার সাকসেস হয়ে গেল? কিন্তু বাড়িতে যদি আমি মা তারাকে রেখে তার পুজো দক্ষিণাচারী মতে করি, তাহলে সেটা তো ভুল হয়ে যাবে। ভুল ঠিক আমি জানি না অরিত্র। আমি আমার মাকে যেরমভাবে পুজো করি, আমি মন্ত্র না জানলে আমি একটা লাল জবা ফুল দিয়ে মাকে বলবো, মা তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করো, তোমার সন্তানকে ক্ষমা করো। আমি প্রতিদিন স্যালেন্ডার করব নিজেকে, আমি প্রতিদিন সমর্পণ করব নিজেকে। আমার দোষ গুণ ত্রুটি আমার মাথার উপর যদি কেউ না থাকে, আমি বড় মা হিসাবে তাকে চিহ্নিত করব এবং তার কাছে গিয়ে আমি সমর্পণ করব যে মা আমি আজকে এই ভুলটা করলাম, তুমি আমাকে ক্ষমা করো। আমাকে মন্ত্র পড়তে হবে না, আমি পূজা না জানলেও পুরোহিত দেখে পুজো করানোর দরকার নেই। তুমি নিজে হাতে একটা জবা ফুল দাও না। তোমার মাকে, মা কি চায় যে আমার জন্য প্রত্যেকদিন কাঞ্জিবরম শাড়ি নিয়ে এসে দে? মা কি বলে যে ভালোবেসে এক মুঠো খেতে দে? চায় না মা। মাই একমাত্র খাবার চাপা দিয়ে জেগে থাকে। দেখবে রাত্রিরে ছেলে দেরি করে ফিরলে মাই একমাত্র জেগে বসে আছে খাবারটা চাপা দিয়ে, কখন ছেলে আসবে, এসেছিস বাবা, খাবারটা গরম করে দেবো। বউও দেয় না, বোনও দেয় না, একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মা। সেই জন্যে একটি মহিলার মধ্যে এত রূপ, শক্তির উৎস, সৃষ্টি, আমি আবার এর মধ্যেই নারায়ণ। তুমি জানো সৃষ্টিস্থিত বিনাশয় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। কেন বলছে? সবেতে তুমি সমর্পণ করে দাও। ঈশ্বর একটাই। আমরা মূর্তির অবয়ব নিয়ে কল্পনা করে আমরা তাকে বিভিন্ন রকম চাকচিক্য করেছি। আমরা কালী বলছি, কালী, তারা, গায়ত্রী, কমলত্রিকা, ববলাস বলছি। মা তো একটাই, রূপ তো আমরাই দিয়েছি। আমার নিজস্ব সত্তা থেকে আমি অরিত্র বললাম, কারণ আমি দীর্ঘদিন ধরে অনেকে কোয়েশ্চেন করে, তারা আমার রাখবো দাদা বাড়িতে কি কালী পুজো করা যায়, দাদা রক্ষে কালী পুজো কি করতে পারি বলে। আমি সেই জন্য তোমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে লোককে কনভে করলাম। আমি মানি আমার নিজের বাড়িতে মা তারা প্রতিষ্ঠিত এবং অনেক বড় মূর্তি আমার বাড়িতে রয়েছে মা তারা, এবং আমি নিত্যদিন পুজো করি, আমার মতন করে পুজো করি। আমি শাস্ত্রবাস্ত্র অসব বুঝি না, শাস্ত্র থেকে আমার অ্যাস্ট্রোলজি করা, আমার নিজের মতো করে আমি মাকে ডাকি। আমার কিন্তু খুব একটা বিরাট কিছু ক্ষতি হয়নি। মাতার আশীর্বাদে, তোমার ভালোবাসায়, তোমাদের ভালোবাসায়, মানুষের ভালোবাসায়, মানুষের বিশ্বাসে চলছে আমার। নাইস। মানে তোমার এই কথাটাই কিন্তু অনেকের কি হয়, তার মনে দৃঢ় ইচ্ছা থাকে মা তারার পুজো করব, বাট বিভিন্ন পডকাস্ট, হয়তো আমার পডকাস্টেও কেউ বলে গেছে যে মা তারার পুজো বাড়িতে রেখে করা যায় না, কারণ যেহেতু ওনাকে বামাচারী মতে পুজো করতে হয়, আর আমরা যখন বাড়িতে কোনো পুজো করি তখন সেটা দক্ষিণাচারী মতে করতে হয়। তো অনেকেই ভুল পদ্ধতিতে পুজো করলে নাকি তার এফেক্ট অনেক খারাপ হতে পারে। তো সেই পার্সপেক্টিভ থেকে দেখলে অনেকে ভয়তেই হয়তো নিজের মনের ইচ্ছা থাকা সত্ত্বেও, মায়ের পুজো করার ইচ্ছা থাকার পরেও সে করতে পারে না, শুধুমাত্র ক্ষতি হয়ে যাওয়ার ভয়। কারণ আমরা যাই করি না কেন, আজকে যদি আমরা আমাদের নিজের বাড়ির মায়ের সাথে কোনো খারাপ কিছু করি, সেও আমাদের প্রতি রুষ্ট হয়, একদম তাই না? তাই জগৎ মায়ের সাথেও আমরা খারাপ কিছু করতে পারি না। অনেক কিছুই নিয়মকানুন মেনে আমাদের করতে হয়, কিন্তু তারপরেও তুমি যেটা বললে যে মন্ত্র চ্যান্ট করতেই হবে, এটার কোথাও নিয়মে মাকে সেবা করব, নিয়মের ঊর্ধ্বে উঠে সেবা করব, অবশ্যই মাকে ভালোবাসবো, নিয়মের ঊর্ধ্বে উঠে ভালোবাসবো। সেখানে কোনো বাধ্যতামূলক কোনো কিছু থাকবে না, যেটাই হবে আমার অন্তরাত্মা থেকে আমার হবে, আমার ভেতর থেকে হবে। আমি মনের কথা শুনবো, আমি মাথার কথা শুনবো না। আমি তখন নিউট্রাল একজন লোক, আমি ব্যালেন্স ওসব বুঝি না। আমি তখন মাকে শরণাপন্ন হলাম, মা তুমি রক্ষা করো, তোমার পায়ে মাথা খুঁড়লাম। কারণ ঈশ্বরের কাছে আর সব সময় পাওয়ার কাজ করে না, আর পাওয়ার চিন্তা করে মাকে কাছে গেলে হবে না। সব সময় আমি পাবো, এটা করলে এটা পাবো, এটা করলে এটা দেবো। মা চায় না এত বড় মুন্ডা দাও। একটা বাতাসা জল দিয়েও তুমি পুজো দিতে পারো, কিছু এসে যায় না। অভুক্ত রেখো না, অভুক্ত রেখো না। একটা বাতাসা দিয়ে, একটা নকুল দানা দিয়েও তুমি পুজো দিতে পারো। তোমাকে এত পয়সা থাকতে হবে না, তোমাকে প্রত্যেকদিন মণ্ডপ সজ্জা করে, তোমাকে একদম থালা সাজিয়ে এত ফল দিয়ে তোমাকে পুজো দিতে হবে না। তুমি মন থেকে ডাকো, মনের পুষ্প দিয়ে পুজো করো, কিচ্ছু করতে হবে না। শুদ্ধ বস্ত্রে মনের পুষ্প দিয়ে তুমি পুজো করো, একটু নকুলদানা পারলে দাও, একটু জল বাতাসা দাও। মা এত চায় না, মা চায় ভালোবাসা। সে তোমার অরিজিনাল নিজের মা হোক, আর তোমার মা কখনো বলবে না যে আমাকে সব থেকে বড় মাংসের পিসটা দে। বলে কি মা, লাস্টে হাঁড়ি থেকে যেটুকুন জুস তাকে ভাত দিয়ে মেখে মা খেয়ে নেয়, ছেলেকে বড় পিসটা দিয়ে দেয়। দেখো না বাস্তবের সঙ্গে কত মিল। সব লোকেরা মায়ের, একটা হনুমান থেকে আরম্ভ করে একটা হাতি, ছোট প্রাণী থেকে বড় প্রাণী, ছোট পিঁমড়ে থেকে বড় পিঁমড়ে, সেও খাদ্য সংগ্রহ করে নিয়ে যায় সন্তানের জন্যে।
তাহলে মাতৃসুলভতা, মাতৃ আঁচল, তাতে অনেক দাগ থাকলে, অনেক ময়লা থাকলে সেটা ছেলের জন্যই লেগেছে। এই টপিকটা থেকে বেরিয়ে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলছিলাম, কারণ আমি বেরিয়ে যাচ্ছি এই টপিকটা থেকে এই কারণেই, কারণ যদি আমরা মা তারাকে নিয়ে কথা বলতে শুরু করি তাহলে সেটার জন্য টোটালি ডিফারেন্ট একটা এপিসোড আমাদের করতে হবে। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমি তারাপীঠ নিয়ে একটি এপিসোড করি, কৌশিক অমাবস্যার ঠিক আগে। তো সেই এপিসোডটা 1 ঘন্টা 46 মিনিটের এপিসোড দ্বারাই বিভিন্ন কাট এডিট করার পরেও তো কোথাও না তখন একটা ব্যারিয়ার ক্রিয়েট হয়ে যায় যে কেন আমি এটা নিয়ে কথা বললাম না, কেন আমি ওটা নিয়ে কথা বললাম। অনেক কোয়েশ্চেন মনের মধ্যে চলে আসে যখন মা তারা বা তারাপীঠ বা কালীঘাট, দক্ষিণেশ্বর যে কোনো শক্তিপীঠকে নিয়ে কথা বলতে গেলেই কিন্তু মনের মধ্যে অনেক প্রশ্ন চলে আসে। কারণ এক একটা জায়গার এক এক রকম ইতিহাস, এক এক রকম গল্প, এক এক রকম মানে কি বলবো, এত কিছু রয়েছে যেগুলো নিয়ে বললে একদিনেও হয়তো কম পড়ে যাবে। তো যাই হোক, আমি তোমাকে একটা কথা জানতে চাই বা এই প্রশ্নটা আমি তোমার কাছে করতে চাই, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই কখনো না কখনো নিজের খুব কাছের মানুষদের অপঘাতের মৃত্যুর মধ্যে দিয়ে গেছি, বা সেই ঘটনা সিচুয়েশান যে হয়েছে সেই সিচুয়েশান থেকে আমরা গেছি, ঠিক আছে। তখন আমরা দেখেছি যে অপঘাতে মৃত্যুর পর সেই মানুষটার যে খুব কাছের মানুষ থাকে, ঠিক আছে, পরিবারের অনেকেই কাছের মানুষ রয়েছে, বাট কিছু স্পেসিফিক মানুষ থাকে তারা কিন্তু সেই মৃত আত্মার সাথে কোথাও না কোথাও কানেক্টেড হয়ে যায়, বা সেই মৃত আত্মারা কোথাও না কোথাও সেই মানুষগুলোর সাথে অ্যাটাচড হয়ে যায়। এটাও কি কোনোভাবে সেই মানুষগুলোর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটারি জাংশন থেকে? ডেফিনেটলি। সেই সময় দেখো তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, শুক্রদশা, এর প্রাণদশা শুক্রদশার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। কোনো না কোনো দশা তাকে পারমিশন দিচ্ছে, মানে দশাভুক্তি ট্রানজিট এবং তার প্ল্যানেটারিয়াল পজিশন। তার দেখা গেল কেতু, চন্দ্র, রাহু, মুন সব। দেখো একটা মানুষের, আমরা বলি না বাড়ির পাশ দিয়ে যাচ্ছে রাস হালকা রে, প্রচণ্ড, বাড়িতে গিয়ে জ্বর এসে গেল, শ্মশানের পাশ দিয়ে এলি তো তোর রাসটা হালকা, ফট করে জ্বর হয়ে গেল, রাস হালকা, হাওয়া লেগে গেল। কিছু কিছু লোকের দেখবে শ্মশানের উপর বসে থেকে আড্ডা মারছে, দিনের পর দিন গল্প করছে, কিছু হচ্ছে না। কিন্তু আমাদের সাধারণ মানুষ যখন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে তখন বলছে যে হাওয়া লেগে গেল, জ্বর এসে গেল। তা তার হচ্ছে না, তোমার হলো কেন? তাহলে নিশ্চয়ই তার প্ল্যানেটারিয়াল পজিশন কোনো জায়গায় সমস্যা রয়েছে। তার অষ্টম ভাব ডেফিনেটলি খারাপ হয়ে রয়েছে, না ষষ্ঠ ভাব বা দ্বাদশ ভাবে কোনো না কোনো জায়গাতে কোনো প্ল্যানেটের কনজাংশন রয়েছে, যে জায়গা থেকে তার রাস হালকা, আমি বলবো না, তার শারীরিক যে ইনফ্রাস্ট্রাকচার, তার অন্তরাত্মা সেই কোনোভাবে দুর্বল, সেই জায়গা থেকে তাকে আকৃষ্ট করে নিচ্ছে। এবং একজন অপরজনের ওপরে যখন চলে আসছে, তার সঙ্গে কোনো না কোনো পর্যায়ে যোগাযোগ ছিলই, কানেক্টেড হয়েছিলই। এই ধরনের যে কেসগুলো হয়, ধরো অপঘাতে মৃত্যু বা তারপর সে তার খুব কাছের মানুষ বা পরিবার পরিজনদের কারোর মধ্যে অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে, তো সেই ধরনের কেসগুলো হ্যান্ডেল করতে গিয়ে তোমরা কী কী ধরনের পুজো করো? দেখো, প্রথম কথা, আমি তারামা ছাড়া কিছু বুঝি না। প্রথম কথা, আমি তারামার পুজোই করি, দশমহাবিদ্যার পুজোই করি, এবং যাদের হরস্কোপে ম্যাক্সিমাম দেখবে পিশাচ দোষ রয়েছে, সেই জায়গা থেকে বিভিন্ন রকম অন মিডিয়া আমি বলতে নারাজ, কিন্তু কিছু পুজো গোপনীয়তা রয়েছে, যে পুজোগুলো আমি অন মিডিয়া বলবো না। ম্যাক্সিমাম পুজোতেই আমরা দশমহাবিদ্যার পুজো করি, তারামাকে উৎসর্গ করে সেই পুজো করি, সংকল্প তারামার কাছেই করি, এবং সেই পুজো সংকল্প করে তারামার নিয়েই পারমিশন নিই, বা তারামার ওখানে পাদপদ্মে বসে তারামার ওখানেই পুজোটা করি। এবং তার মধ্যে আরও কিছু প্রয়োগ রয়েছে, যে প্রয়োগগুলো মিডিয়ার সামনে আমি বলতে নারাজ, সেই প্রয়োগগুলো অবশ্যই করতে হয়, কিন্তু পুজোটা আমরা মেনলি তারামার দশমহাবিদ্যার পুজোটাই করব। ওকে, কিছু প্রয়োগ গুপ্ত আছে, সেই প্রয়োগগুলো ওই টাইম বসে ওই প্রয়োগগুলো করতে হয়, কিন্তু বেশ যদি বলো, ভিত যদি বলো, সেটা তারামা আমি করি। কে কী করে আমি জানি না, আমি দশমহাবিদ্যার পুজো দিয়েই শুরু করি, শেষও দশমহাবিদ্যার পুজো দিয়েই করি, কারণ আমি এর ওপর ডিপেন্ড করি, এই শক্তি নিয়েই, এই বিশ্বাস নিয়েই আজকে 17টা বছর কেটে গেল অরিত্র। কখনো দেখেছি তুমি যেমন বললে যে তুমি বেসিক্যালি যখন এরকম কোনো সমস্যা আসে তুমি মা তারার পুজো করো, কাউকে বলতে শুনেছি যে এখানে ধূমাবতী মহাবিদ্যা প্রয়োগ করা হচ্ছে। ধূমাবতী শত্রুতা নাশের ক্ষেত্রেও হয়। ওকে, নরসিংহের পুজো হয়, ধূমাবতী শত্রুতা নাশের ক্ষেত্রে পুজো হয়। শুধু ধূমাবতী পুজো করে তোমার ভূত প্রেতের কাজে নয়, ধূমাবতী শত্রুতার জায়গা থেকেও হয়। বিপরীত প্রত্যঙ্গ ক্রিয়া হয়, বিপরীত প্রত্যঙ্গ ক্রিয়া তুমি বলেছে কেউ আজ? বিপরীত প্রত্যঙ্গীরা না, বলেছে কেউ? বলেনি কেউ ইউটিউবে। বিপরীত প্রত্যঙ্গ ক্রিয়া হয়, রক্তমাতৃকা হয়, এসব পুজো আছে।
এসব কিছু প্রয়োগ এক একটা পার্টিকুলার জায়গাতে এক এক রকম প্রয়োগ হয়। রক্তমাতৃকা, বিপরীত প্রত্যঙ্গ ক্রিয়া, এক একটা ববলা প্রয়োগ হয়, দশমহাবিদ্যা প্রয়োগ হয়। এবার এই প্রয়োগগুলোর পদ্ধতি আলাদা, এই প্রয়োগগুলো এক একটা স্টেপে এক একটা কোন কাজের জন্য তুমি যাচ্ছ, মানে স্পেসিফিক কাজ বা স্পেসিফিক কারণের জন্য হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট প্রয়োগ রয়েছে, ডিফারেন্ট প্রয়োগ রয়েছে। ওকে, প্রয়োগ রয়েছে, তার যন্ত্রম থেকে আরম্ভ করে তার সমস্ত প্রয়োগটাই ডিফারেন্ট হবে। তো পডকাস্টের একদম অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি। তো এখানে একটা প্রশ্ন আমি তোমাকে করব, সেটা হচ্ছে যখনই কোনো পুজো করা হয়, সেটা কোনো ঠাকুরমশাই হোক, বাড়িতে পুজো করা হোক, বা যখন তোমরাও পুজো করো, তোমাদের একটা ডিমান্ড থাকে যেন গঙ্গা জলটা থাকে, হ্যাঁ রাইট? একদম। যদি আমরা কলকাতার পার্সপেক্টিভ থেকে দেখি, আমাদের বাড়িতেও যে জলটা আসছে সেটাও কিন্তু গঙ্গার জলই আসছে, পিউরিফাইড হয়ে, টালার ট্যাঙ্কে পিউরিফাই হয়, দেন কিন্তু সেই জলটা আমাদের প্রত্যেকের বাড়িতে সাপ্লাই হচ্ছে। তো তখন কেন জলটাকে তোমরা অ্যাকসেপ্ট করছো না? গঙ্গার জল মানে গঙ্গা থেকেই তুলে আনা জলটাকে কেন অ্যাকসেপ্ট করছো? আর পুজোর ক্ষেত্রে গঙ্গা জলে সব কিছু শুদ্ধ কেন হয়? প্রথম কথা হচ্ছে, গঙ্গার অবয়ব যদি তুমি কল্পনা করো, তাহলে একটা ফর্সা সুন্দর নারী, মহিলা। এবার এই গঙ্গা প্রথমে স্বর্গের দিকে চলে গেছিল, ঋষি ভগীরথের কঠোর তপস্যার পর গঙ্গা উত্তীর্ণ হয় এখানে। তাহলে গঙ্গা স্বর্গ, মর্ত্য, পাতাল তিনটে জায়গাতে অবিচল বিচরণ। আর এই গঙ্গার জলের মাধ্যমে পবিত্রতা, শুদ্ধতা, পাপ ধোয়ার একটা প্রচলন ব্যাখ্যা রয়েছে। গঙ্গার বহু রকম নাম, গঙ্গার প্রবাহ যেমন বহুদিকে, গঙ্গার নামও বহুদিকে। তাহলে এই গঙ্গার জল পবিত্র জল হিসেবে গণ্য করা হয়। যেহেতু তপস্যার মাধ্যমে গঙ্গা, তুমি জানো, শিব কানেক্টেড, গঙ্গার সঙ্গে তো শিবও কানেক্টেড। তাহলে যদি আমরা শিবের পুজো করি, তাহলে সেই শিবের জায়গা থেকে গঙ্গার যে কানেকশান, সেই জায়গা থেকে গঙ্গা পবিত্র, এবং সেই পবিত্র গঙ্গার মাধ্যমে পাপ ধোয়া থেকে আরম্ভ করে পাপ ক্ষয়রান থেকে আরম্ভ, বলে না গঙ্গার জলে স্নান করে হয়। কোনো বাড়িতে বড় পুজো হলে গঙ্গার জলে আমরা গঙ্গায় স্নান করতে যাই। কারণ কি? গঙ্গা পিউরিফাইড, এবং গঙ্গার মধ্যে যে ফ্লো রয়েছে, তোমার জীবনের মধ্যেও কিন্তু এই ফ্লো চলে আসবে। ওকে, যে জোয়ার ভাটা খেলে, সব জায়গাতেই খেলে, যার মধ্যে ফ্লো রয়েছে, কিন্তু গঙ্গার যে অবিচল যে তরঙ্গ, সেই তরঙ্গ তোমার জীবনের মধ্যেও বাহিত হবে সেই জন্য, এবং তোমার পাপ ধৌত হবে। সেই কারণে যা পুজো করো, যত সামগ্রী আছে, সেগুলো শুদ্ধকরণের জন্যে শাস্ত্রমতে বিধিতে তোমার গঙ্গার জলের ব্যবহার রয়েছে, এবং সেক্ষেত্র থেকে গঙ্গার জলকে তুমি ব্যবহার করা সবথেকে শ্রেষ্ঠ এবং শ্রেয় মনে হয়। তুমি যে কোনো, তুমি গঙ্গার জল না পেলেও তুমি এমনি জলকেও জলশুদ্ধির মাধ্যমে তুমি শুদ্ধ করে তুমি ইউজ করতে পারো। তুমি গঙ্গা কোথায় পাবে? তাহলে যারা বিদেশে পুজো করছে, গঙ্গা পাচ্ছে কোথায়? যাদের বাড়ির সামনে গঙ্গা নেই, না হয় নিয়ে আসছে, না হয় এই জলকেই শোধনের মাধ্যমে, শোধন প্রক্রিয়া রয়েছে। কি বললাম? শোধন প্রক্রিয়া, বীজাক্ষর মন্ত্রের মাধ্যমে তুমি যে কোনো জিনিসকে শোধন করে ব্যবহার করতে পারো। সেটা তান্ত্রিক শাস্ত্র বলছে। বৈদিক শাস্ত্রের রিচুয়ালস আলাদা, তান্ত্রিক শাস্ত্রের রিচুয়ালস আলাদা। যে শাস্ত্রে, তোমার বৈদিক শাস্ত্রে যে জিনিসগুলো ব্যবহার করা হয় না, তন্ত্র সমাজে সেই জিনিসগুলোর প্রাণ প্রতিষ্ঠা করে বীজাক্ষর মন্ত্রের মাধ্যমে, শোধন পদ্ধতির মাধ্যমে শোধন করে সেটা তন্ত্র সমাজে ব্যবহার করা হয়। ওকে, সেক্ষেত্র থেকে তুমি জলকে শোধন করতে পারো। গঙ্গা জল যদি না পাও, তুমি অন্য জলেতেও পুজো করতে পারো, কিন্তু তাকে শোধন বিধি, নিয়ম বিধি মেনে তুমি সেই পুজো পদ্ধতি করতে পারো। যদি না পাওয়া যায়, তুমি তাহলে কি পুজো করবে না? আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বা আমার যেটুকুন এতদিনকার, আমার 50 বছরের কাছে বয়স, আমার এতদিনকার যে ধ্যান ধারণা বা আমার এতদিনকার যে সাধনা, গুরুদেবের আশীর্বাদ যাই করেছি, আমার মনে হয় সব জায়গাটা কমপ্লিকেশন করার কোনো দরকার নেই। তুমি অ্যাকসেপ্ট করো, এবং তাকে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে সেই কাজটা তুমি করে এগিয়ে যাও। আমি শুনেছি যে গঙ্গা থেকে গঙ্গার জল তুলে নেওয়ার পর নাকি সেই জলটা নর্মাল সাধারণ জলের মতনই হয়ে যায়। আবার নর্মাল কোনো সাধারণ জলে যদি তুলসী পাতা দিয়ে দেওয়া যায় একটা, তাহলে সেটাও নাকি গঙ্গার জল হয়ে যায়। তুলসীর ব্যাখ্যা তো রয়েছে। তুলসী পাতা আমরা সকালবেলা খালি পেটে অনেকে খাই মধু দিয়ে, তা তুলসীর একটা উপকার সায়েন্টিফিক্যালি তো রয়েছে। আর তুলসী তো ছেড়েই দাও, তুলসীর সঙ্গে গঙ্গা তুলসী একে অপরের সঙ্গে পরিপূরক। তুলসী পাতা ছাড়া তুমি নারায়ণ পুজো করতে পারবে না। গোপালের মাথায় তুলসী ছাড়া করতে পারবে কি? তো সব জিনিসের একটা আলাদা অন্তর্নিহিত অর্থ রয়েছে। সুতরাং আমি কি বললাম, তুমি যে পদ্ধতিতে অবলম্বন করে তুমি এগোবে, যে পথ তুমি অনুসরণ করবে, সেটা যদি সঠিক হয়, তোমার মনের যদি সঠিক বাতাবরণ থাকে, তুমি সেই কাজ করতে পারো।
মনকে সায় দিতে হবে। ওকে, তুমি গঙ্গার জল, পুরুতমশাই বলেছে, তুমি গঙ্গার জল যদি না পাও তাহলে তুমি পুজো করবে কি করে? তোমার পক্ষে কিছু সম্ভব নয় গঙ্গা জলটা নিয়ে আসা। তাহলে তার প্রাণ প্রতিষ্ঠা করে তাকে গঙ্গার মতো গঙ্গার জল, দেখো দুধের সাথে ঘোলে মেটানো যাবে না, কিন্তু তোমার সেই জায়গা থেকে সেই জলটা শুদ্ধিকরণের যে প্রসিডিওর আছে সেটা করে তুমি পুজোটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। বাধ্যতামূলক জায়গায় যেও না, তাহলে সেটা কন্টিনিউয়াসলি হবে না। আমি কি বললাম, তুমি যাই করো, যদি বাধ্যতার জায়গায় যাও, সকালবেলা ঘুম থেকে উঠে মন্ত্র তোমাকে বাধ্যতামূলক, তুমি দেখবে 2 দিন পড়ছো, 3 দিনের মাথায় পড়ছো না। বাধ্য হয়ে করো না কোনো কিছু। ওকে, অন্তরাত্মাকে জিজ্ঞেস করো আমি করবো, যদি তোমার সায় দেয় তুমি করো, নাহলে ছেড়ে দাও ভাই, করো না। বাধ্য হয়ে করো না, আমি ভয়ে পড়েছি এখনই আমাকে ঠাকুরকে রাখতে হবে, ঠাকুর বাঁচাবে, না, হবে না, হবে না। তুমি যেরকম দেবে তুমি রিটার্নটাও সেটা আশা করো। তুমি কিছু দেবো না, আমি সবসময় রিটার্নের আশা করবো, হবে না। কিচ্ছু সাধন করতে হবে, দেয়া মানে কি পয়সা? না, কিচ্ছু সাধন করবো। আমার এটা ওপিনিয়ন ভাই। আমি জীবনযুদ্ধ 50টা বছর কাটিয়েছি, আমি জীবনের অনেক মানুষকে ওঠাপড়া দেখেছি। আজ যে কোটিপতি, কালছে ভিখিরি, কাল যে ভিখিরি, কালছে কোটিপতি। আমার চোখের সামনে এরকম বহু ওঠাপড়া হয়েছে, আমি দেখেছি, এখনও স্টিল দেখছি। বহু মানুষ আমার সঙ্গে যুক্ত এবং বহু মানুষ ভবিষ্যতে হয়তো যুক্ত হবেন। আমার একটাই কথা, ভগবানের শরণাপন্ন হও। ভগবান অবয়ব হিসেবে তোমাকে একটা রাখতে হবে, নাহলে তুমি তার শরণাপন্ন হতে পারবে না। তুমি কাকে ডাকবে? তোমার ইষ্ট যে হোক হতে পারে, তার একটা অবয়ব তোমার সামনে রাখতে হবে, যাকে তুমি পূজন করবে, যাকে তুমি তোমার মনের দুঃখ জানাবে। মানুষকে জানালে মানুষ তোমাকে ভুল ইউটিলাইজেশন করবে, ভুল ব্যাখ্যা দেবে। সুতরাং আমি একটা নিউট্রাল অবয়বকে আমার দুঃখ, আমার ভালোবাসা তাকে জানাবো, তার রিপারকেশন থাকবে না। তার রিপারকেশন প্রতিফলন রূপে তোমার জীবনে আশীর্বাদ হয়ে পড়তাবে। আশা করো না, নিউট্রালাইজ হও, সমর্পণ করো, জীবন জিতবে। আলটিমেটলি নিজেকে সারেন্ডার করতে হবে। সারেন্ডার করো, জীবন জিতবে, জীবন জিতবে। অহংবোধ ত্যাগ করে সারেন্ডার করে দাও, জীবন জিতবে। আজ জিতবে না, কালকে তুমি ফল পাবে, পাবেই, হস্যইকার, পাবেই। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এর আগে তোমার সাথে যতগুলো এপিসোড করেছি প্রত্যেকটা এপিসোডেই কিছু না কিছু শিখেছি, কিছু না কিছু জানতে পেরেছি, কিছু না কিছু নতুনভাবে এক্সপ্লোর করেছি। আজকেও সেটার অন্যথা হয়নি, ঠিক আছে? আজকেও অনেক কিছু তুমি ডিসক্লোজ করেছো, যেগুলো নিয়ে আমরা কথা বলবো ভেবেছিলাম, তার বাইরে গিয়েও তুমি অনেক কিছু বলেছো। তো থ্যাংক ইউ অ্যাগেন। আশা করবো ইন ফিউচারে আবার তুমি আরও মানে আমরা যখন কথা বলি তোমার সাথে, স্পেসিফিক্যালি যখন আমি বসি, তখন আমরা অকাল্টের ব্রাইটার সাইড নিয়ে বেসিক্যালি কথা বলে থাকি। তো অকাল্টের এই ব্রাইট সাইডেরও আরও অনেক কিছু এক্সপ্লোর করার আছে। ডার্ক ওয়ার্ল্ড নিয়ে তো সবাই কথা বলে, কোথাও না কোথাও ব্রাইট ওয়ার্ল্ডটাকেও নিয়ে কথা বলাটা দরকার বলে আমার মনে হয়। মানুষকে ভীত হতে আমি বারণ করছি। এক্স্যাক্টলি। মানুষ প্রপার সঠিক জীবনযাত্রার মধ্যে নিজেকে অভ্যস্ত করে ফেলতে পারলে মানুষ জীবন জিতবে, মানুষ জীবন জিতবে। হ্যাঁ, বিজ্ঞান আছে, অ্যাস্ট্রোলজি আছে, সায়েন্স আছে, ডেফিনেটলি এগুলো গার্ড, কিন্তু করতে হবে তোমাকে নিজেকে। অবশ্যই। আমি সায়েন্স নিয়ে পড়বো কি ফিজিক্স নিয়ে পড়বো, ফিজিক্স ম্যাথ নিয়ে পড়বো কি কেমিস্ট্রি নিয়ে পড়বো কি ফিজিক্স নিয়ে পড়বো, সেটা তোমাকে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি তোমাকে গাইড করে দিতে পারে, যে বলতে পারে ভাই তুমি ফিজিক্স নিয়ে এগোতে পারো, তুমি MBA-টা মার্কেটিং নিয়ে করো, বা তুমি MBA-টা ফ্রিল্যান্স নিয়ে করো, রাস্তাটা বলে দেবে। করতে তো তোমাকে হবে ভাই, অবশ্যই। এবং তুমি যদি ডেডিকেশন দাও, ডিউটিফুলনেস দাও, ডিজায়ার, ইচ্ছা শক্তি তোমার মধ্যে যদি থাকে, উইল উইন দ্য গেম। জীবন জিতবে। জীবনের খুব স্প্যান কম, সুতরাং চিন্তা ছেড়ে দিয়ে অন্তরের কথা শুনে ঝাঁপিয়ে পড়ো, কর্মদক্ষতা দাও, ভাগ্যকে সাথ দেওয়ার জন্যে তোমার যাকে ভালো লাগে তার সঙ্গে কনসাল্ট করো, সে যদি প্রপার গাইডলাইন দিতে পারে, নাও, এগিয়ে যাও, তুমি আলটিমেটলি তোমার ডেস্টিনিতে পৌঁছে যাবে। কিন্তু সঠিক টাইমটা তোমাকে, ওটাই তোমার কিন্তু ভাগ্য। সঠিক টাইমকে আইডেন্টিফাই করে, ফাইন্ড আউট করে, গ্র্যাব করা, ওটাই তোমার ভাগ্য। যে করতে পেরে, যে সাকসেসে গেছে, যে করতে পারেনি সে এখনো ছুটছে। বললাম না, তোমার সাথে কথা বলতে বসলে আমি কোথায় গিয়ে থামবো আমি গিয়ে বুঝতে পারি না, কারণ এখন তুমি যে কথাটা বললে এটার পর আমার মাথায় আরও একটা দুটো প্রশ্ন চলে এসছে। বাট যাই হোক, আজকের আড্ডাটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, ওয়েলকাম। ভীষণ ভালো লাগলো আজকের এপিসোডটা করে। ঘটনাটা যেহেতু নিজের খুব কাছ থেকে দেখেছি, তো এই ঘটনাটা আবার তোমার মুখে শুনলাম। বেসিক্যালি এই ঘটনাটা তোমাকে দিয়ে বলানোর একটাই কারণ, শুধু গল্প বলার অডিয়েন্সের জন্য। একদম তাই।
হয়তো আমি গেছিলাম ঘটনার প্রুফ কালেক্ট করতে, বাট কোথাও না কোথাও আমিও ভেবেছিলাম যেহেতু তুমি প্যারানর্মালের সঙ্গে এতখানিকভাবে যুক্ত, তাহলে অরিত্রর একটা ওপিনিয়ন আমার খুব ভাইটাল। কারণ ওই জলে ডুবে যাওয়া বা জলের বালতির মধ্যে মাথা ঢুকিয়ে রাখা, এই সমস্ত যখন হিস্ট্রি শুনছি আমি তখন নার্ভাসই হচ্ছিলাম। তুমি আমাকে বলেছো শরীরদা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি তোমাকে এটাও বলেছি যে এরপর আবার যখন এরকম কেসেস আসবে তুমি আমাকে একদম একদম। কারণ আমি গেছিলাম টু বি ভেরি অনেস্ট যে যদি আমরা এই সাবজেক্টটা নিয়ে পডকাস্ট করি তাহলে আমি অডিয়েন্সকেও দেখাতে পারবো, বাট কোথাও না কোথাও গিয়ে মনে হলো যে ছেলেটার বাবা মা বা তার বাড়ির লোকের যে কনসার্ন সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ছেলেটার স্কুল লাইফ রয়েছে, তারপর ছেলেটা কলেজে যাবে, এখনই যদি তার ফেস এরকমভাবে ডিসক্লোজ হয়ে যায় তাও আবার এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে তার জন্য ভালো হবে না, কারণ সে একটা চর্চার বিষয়তে পরিণত হবে। তো সেটাও চিন্তাভাবনা করেই আর করা হয়নি। বাট এন্ড অফ দ্য ডে আমি যখন বাড়ি ফিরছিলাম আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল যে আলটিমেটলি কি হবে, ছেলেটার কি হবে। কারণ চোখের সামনে দেখছি মানে এরকম একটা, কারণ ওর মা যখন ওর আগের মানে 2 মাস আগের বা 1 মাস আগের ছবিগুলোও দেখাচ্ছিল, তো কোথাও না কোথাও ভাবছিলাম যে এতটা ড্রাস্টিক চেঞ্জ এত কম সময়ের মধ্যে যে এটা কতটা খারাপ দিকে যেতে পারে, আমি সেটা নিয়েও ভীষণ কিউরিয়াস ছিলাম আর টেন্সডও ছিলাম। তো যাই হোক, আলটিমেটলি ছেলেটা সুস্থ হয়েছে। তো ওপরওয়ালার আশীর্বাদ, আমাদের ভালোবাসা, মানুষের বিশ্বাস। তো এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন তুমি বলেছিলে যে না, কাজটা সাকসেসফুলি সলভ করা গেছে। তো এনিওয়েজ, খুব ভালো একটা আড্ডা হলো আজকে, খুব ভালো হলো, ভীষণ ভালো লাগলো। আশা করবো ইন ফিউচার আবার তুমি আবার আমরা একসাথে কাজ করবো। একদম। আজকে আড্ডাটা এখানেই শেষ করছি, চলো বাই বাই। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপেরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।